এখন আমরা দেখব জৈব যৌগের টপিক ওয়াইজ সিকিউ। তো একটু বলে রাখি, অনেকেই জৈব যৌগ থেকে অ্যান্সার করতে চায় না, ভয় পাওয়ার কিছু নেই, কারণ বোর্ড পরীক্ষাতে একই ধরনের প্রশ্ন বারবার আসছে। আশা রাখি তোমাদেরকে এখন যেই সিকিউগুলো সলভ করব এখান থেকেই তুমি তোমার পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে আসো, প্রথমত আমরা দেখি, এটা হচ্ছে 2025 সালে এসেছে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। কি বলা হচ্ছে দেখো, ক্যালসিয়াম কার্বাইড এবং এটার সাথে পানির বিক্রিয়ায় এক্স নামক যৌগটা উৎপন্ন হচ্ছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। সেই এক্স নামক যৌগের সাথে এখনো হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে ওয়াই নামক যৌগ তৈরি করছে। এগুলো সবই আমাদের পরিচিত বিক্রিয়া। ওকে, এবার আমাকে প্রশ্ন করেছে যে হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে হাইড্রোকার্বন বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক। সালফিউরিক অ্যাসিড কি করতে পারে? পানি শোষণ করতে পারে। তারপর আমরা একটা বিক্রিয়া লিখে দেখাবো যে কিভাবে পানি শোষণ করছে, তাহলে এটা একটা নিরোধক। উদ্দীপকের এক্স যৌগ হতে কিভাবে ইথানল তৈরি করব সেটা দেখাও। তাহলে প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স যৌগটি কি সেটা আইডেন্টিফাই করতে হবে, সেটা বের করতে হবে। তারপর সেই এক্স যৌগ থেকে কিভাবে ইথানল প্রস্তুত করব সে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। তো চলো আমরা আমাদের অ্যান্সারটা কিভাবে লিখবো। প্রথমত দেখো, আমরা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটা লিখবো। উদ্দীপকের বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই যৌগটার নাম কি বলতো? ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 অণু পানি বিক্রিয়া করবে। 2 অণু পানি বিক্রিয়া করার পর আমরা জানি ইথাইন তৈরি হয়। তাহলে ইথাইন বলতে কি? ইথাইন বলতে কার্বন কার্বন ট্রিপল বন্ড আর একটা হাতে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে এবং ক্যালসিয়াম কার্বাইড হবে। ওকে, ঠিক আছে, সরি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে এই যৌগটা হচ্ছে এক্স। তাহলে আমরা এভাবে বিক্রিয়াটা কমপ্লিট করে নিচে ছোট্ট করে লিখবো এক্স। তার মানে আমরা বুঝাচ্ছি যে এক্স যৌগটা হচ্ছে ইথাইন। তারপর আমরা লিখবো সুতরাং এক্স যৌগ হলো ইথাইন। এভাবে করে আমরা পরীক্ষায় লিখব। লেখার পর এবার আমাকে বলেছে ইথাইন থেকে ইথানল প্রস্তুতি, সেটা আমরা এখন দেখাবো। যে ইথাইন থেকে, ইথাইন বলতে কার্বন কার্বন ট্রিপল বন্ড আর বাকি হাতে হাইড্রোজেন, এই যৌগ হতে আমরা এখন ইথানল প্রস্তুত করব। ইথানল বলতে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। অ্যালডিহাইডের শেষে CHO থাকবে। তাহলে 2 কার্বন হতে হলে আরেকটা CH3 দিব, সেটা হচ্ছে ইথানল। 2টা কার্বন থাকবে। তাহলে এভাবে যদি একটু ভেঙেও দেখাই, 2টা কার্বন, কার্বনের সাথে একটাতে CHO, এই কার্বনের 3টা হাত খালি আছে, সেটা আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। তাহলে CH3 CHO, এটা হচ্ছে আমাদের ইথানল। এটা কিভাবে আমরা প্রস্তুত করব সেটা নিয়ে আমরা কথা বলছি। তাহলে ইথাইন থেকে ইথানল প্রস্তুতি। পরীক্ষায় সম্ভব হলে এভাবে একটা হেডলাইন দিব, হেডলাইন দিয়ে একটা আন্ডারলাইন করে দিব। পরীক্ষায় সম্ভব হলে এটা তোমার অ্যান্সারটাকে অনেক বেশি সুন্দর একটা প্রেজেন্টেশন দিবে। ওকে, তাহলে দেখো এবার আমরা যে কাজটা করবো সেটা কি, আমরা জানি ইথাইন থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত হয় বলতো? একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে ইথাইনের সাথে পানি সংযোজন। পানি সংযোজনের মাধ্যমে এই কাজটা হয়। তাহলে আমরা দেখাচ্ছি, আমরা এখানে ইথাইন লিখেছি, ইথাইনের সাথে আমরা পানি দিব। আমি একেবারে ভেঙে ভেঙে দেখাবো এই বিক্রিয়াটা। তোমরা নিশ্চয় জানো এখানে কি কি প্রভাবক ইউজ করতে হয়। এখানে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হয়। এখানে 2% মার্কারি মানে পারদ, মার্কারি সালফেট ইউজ করতে হয়। এবং এখানে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে থাকে এবং বিক্রিয়া শেষে আমার ইথানল তৈরি হবে। অর্থাৎ যতটা কার্বন দিব ওই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। এই যে ইথানল উৎপন্ন হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। এখন আমি একটু এই বিক্রিয়াটা একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো কিভাবে এই বিক্রিয়াটা হয়েছে সেটা দেখাই, যদিও পরীক্ষা আমাদের কিভাবে হয়েছে সেটা দেখাতে হবে না। এখানে কার্বনের 3টা বন্ধন আছে, 3টা বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে। সো একটা বন্ধনকে আমরা ভেঙে ফেললাম। সো এখন কার্বনের বন্ধন আছে 2টা। এখন যেই বন্ধনটা ভেঙে গেল, ভালো করে খেয়াল করো, ওইখানে ওই যে বন্ধন ভেঙে যাওয়ার কারণে এখানে একটা 2টা হাত জন্মালো। এখন পানিকে যদি ভেঙে ফেলি H এবং OH, তাহলে এখানে আমরা দিলাম হাইড্রোজেন আর এখানে আমরা দিয়েছি। ওকে, আচ্ছা, দেখো সবাই বুঝতে পেরেছো কিনা। পরবর্তীতে এটা হলো একটা হাতে হাইড্রোজেন মূলক চলে আসলো, এটাতে হাইড্রোক্সাইড মূলক চলে আসলো। পরবর্তীতে
যেটা হবে সেটা হচ্ছে এই দ্বিবন্ধনটাও ভেঙে যাবে এখানে, এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা বন্ধন ভেঙে গেল, ফলে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা হাত তৈরি হলো, এখানে একটা হাত তৈরি হলো। এখন এরপর যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে হাইড্রোজেনটা চলে আসবে, হাইড্রোজেনটা চলে এসে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে, আর এখানে যে বন্ধনটা খালি হলো সেখানে চলে যাবে, ফলে কি তৈরি হচ্ছে দেখো, ওই হাইড্রোজেনটা এখানে চলে আসায় CH3 হলো, আর এখানে CHO হলো। তাহলে প্রথমত কি হয়েছে, পানি ভেঙে পানির দুটো অংশ দুইটা কার্বনে যুক্ত হয়েছে, তারপর তাদের মাঝখানে যে দ্বিবন্ধনটা ছিল সেটা অক্সিজেনের সাথে হয়ে গেছে, ফলে আমার কি হয়েছে, এই অ্যালডিহাইড তৈরি হয়েছে। সো এইভাবে করে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। যদি আমাদের কিভাবে বিক্রিয়াটা সম্পন্ন হয় সেটা দেখাতে হবে না, শুধু আমরা বিক্রিয়াটা লিখে দেখাবো, তাহলে এটার জন্যই তোমাকে মার্কস দিবে। এবার আসো ঘ নম্বর প্রশ্নে কি বলেছে। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের এক্স এবং ওয়াই যৌগ দুটি ব্রোমিন দ্রবণের সাথে একইরূপ আচরণ করবে কিনা। উদ্দীপকের এক্স যৌগটি আমরা আইডেন্টিফাই করেছি ইথাইন, এবার ওয়াই যৌগটি আইডেন্টিফাই করার পালা। এক্স যৌগের সাথে 1 মোল হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে ওয়াই যৌগ তৈরি করছে। তাহলে আমরা এখন যেভাবে প্রশ্নটা অ্যান্সার করব সবাই একটু ভালো করে খেয়াল করো। প্রথমত আমরা বলবো যে দ্বিতীয় বিক্রিয়াটা আমরা লিখেছি, দ্বিতীয় বিক্রিয়াটা লেখার জন্য আমাদেরকে বলতে হবে এক্স যৌগটি হলো ইথাইন, এক্স যৌগটি হলো ইথাইন। বাংলায় প্রথমে ইথাইন লেখার পর ব্র্যাকেটে ইথাইনের সংকেত যদি লিখে দিতে পারো খুবই ভালো লাগবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এবার দ্বিতীয় বিক্রিয়াটা আমরা লিখব এক্স, আমরা এভাবে লিখব যে ইথাইনের সাথে 1 মোল হাইড্রোজেন দিচ্ছি, তার মানে আমি 2 দিব না, কারণ 2 মোল বলেনি, আমাকে 1 মোল বলেছে, 1 না লিখলেও চলে। নিচে এভাবে এক্স লিখে দিব, বুঝাচ্ছি যে এটা এক্স যৌগ। নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন থাকলে তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আমার, এটা কি হবে, একটা দ্বিবন্ধন ভেঙে যায়, একটা ত্রিবন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে, দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন দুইটা যুক্ত হয়েছে, একটা বন্ধন ভেঙে গেছে, ফলে এখন আমার দেখো 3টা বন্ধন থেকে 2টা বন্ধন হয়ে গেল, দ্বিবন্ধন হয়ে গেল, অ্যালকিন হয়ে গেল, আর একটা একটা করে হাইড্রোজেন যুক্ত হলো, তার মানে অ্যালকিন হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে ওয়াই যৌগটা, তাহলে আমার অ্যালকিন এখানে দেওয়া আছে, অ্যালকিন। এরপরে এবার যে কাজটা করব সেটা হচ্ছে, তাহলে আমাকে বলেছে এক্স এবং ওয়াই ব্রোমিন দ্রবণের সাথে একই আচরণ করবে কিনা, মানে ব্রোমিনের সাথে তাদের আচরণ, ওকে, অর্থাৎ ব্রোমিন পরীক্ষা যেটা আছে সেটা। তো আমরা একটু দেখি যে অ্যালকাইনের সাথে যখন আমরা ব্রোমিনের বিক্রিয়াটা দিব তখন হচ্ছে ব্রোমিন কিন্তু লাল বর্ণের, নিচেটা অবশ্যই উল্লেখ করব লাল বর্ণ, বিক্রিয়া করার পরে ব্রোমিন এখানে যুক্ত হবে, তাহলে ব্রোমিন যুক্ত হয়ে একটা হাতে ব্রোমিন আসবে আর একটা হাতে ব্রোমিন আসবে, এই জিনিসটা হবে, তার মানে একটা বন্ধন ভেঙে গিয়ে এখানে ব্রোমিন আসবে, অর্থাৎ আগের বিক্রিয়াতে ঠিক যেমন 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছিল এখানেও 2টা ব্রোমিন যুক্ত হবে এটা, এবং এই যৌগটা যখন হবে তখন ব্রোমিন যে লাল বর্ণ ছিল সেটা থাকবে না, তাহলে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হবে, লাল বর্ণ দূরীভূত হবে। সো এটা হচ্ছে কার সাথে আচরণ, এটা হচ্ছে এক্স এর সাথে ব্রোমিনের আচরণ। এবার একইভাবে আমরা ওয়াই এর সাথে ব্রোমিনের আচরণটা দেখব। ওয়াই হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ধন হবে। আগে থেকেই তাদের 2টো হাত ছিল, আগে থেকেই তাদের 2টো হাতে 2টা হাইড্রোজেন ছিল, নতুন করে একটা বন্ধন ভাঙায় 2টা ব্রোমিন যুক্ত হবে, এটা একটা যৌগ হবে। এখন এই যৌগটা এখানে যে লাল বর্ণ ছিল সেই লাল বর্ণ দূরীভূত হবে, তাহলে এখানেও কিন্তু লাল বর্ণ যেটা আছে সেই লাল বর্ণটা আর থাকছে না, লাল বর্ণ দূরীভূত হচ্ছে, এখানেও লাল বর্ণটা দূরীভূত হচ্ছে, লাল বর্ণ আর থাকছে না, এখানেও লাল বর্ণ আর থাকছে না। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমার একই ধরনের আচরণই করছে, এই ক্ষেত্রেও ব্রোমিনের লাল বর্ণ দূর হচ্ছে, এই ক্ষেত্রেও ব্রোমিনের লাল বর্ণ দূর হচ্ছে, তাহলে উভয় ক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হচ্ছে, উভয় বিক্রিয়া করছে। যদি এখানে আমাদের অ্যালকেন দিতাম তাহলে কিন্তু বিক্রিয়া হতো না, তাহলে উভয় ক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হচ্ছে, তাহলে উভয় ক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হচ্ছে, অর্থাৎ একই আচরণ করছে, তাহলে আচরণটা একই, অর্থাৎ একই আচরণ করছে।
এরপর আসো এবার পরের প্রশ্নটাতে যাব। এটাও মাদ্রাসা বোর্ডে এসেছে 2014 সালে। অ্যালকোহল দেওয়া আছে 3 কার্বন বিশিষ্ট, ওয়েজ থাকলেই অ্যালকোহল 3টা কার্বন দেখতে পাচ্ছি। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে পানি বের হয়ে যাবে, কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 3টা কার্বনের একটা হাতে ওয়েজ, বাকি সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। 1টা কার্বনের 4টা হাত, 4টা হাত, তাহলে ওইভাবে হিসাব করে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করেছি। 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল যেটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল, সেই প্রোপানলের সাথে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে তখন 1 অণু পানি অপসারিত হবে। 1 অণু পানি যখন চলে যাবে তখন এই জায়গায় একটা দ্বিবন্ধন তৈরি হবে, এই জায়গায় একটা দ্বিবন্ধন তৈরি হবে, অর্থাৎ এই বন্ধনটা খালি হয়ে এই জায়গায় দ্বিবন্ধন হয়ে যাবে, এই জায়গায় একটা দ্বিবন্ধন চলে আসবে, অ্যালকিন হয়ে যাবে সেটা। আচ্ছা, তাহলে বি যৌগটা হচ্ছে একটা অ্যালকিন। এরপর আবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করে অ্যালকিন থেকে অ্যালকেন হবে। আমরা উদ্দীপক আইডেন্টিফাই করেছি। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ হওয়ার পর যেই মূলকটা পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে অ্যালকাইল মূলক কাকে বলে? এটা কি লিখবো আমরা বলবো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ হওয়ার পর, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হওয়ার পর, অ্যালকেন মাইনাস হাইড্রোজেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হওয়ার পর যে মূলকটা পাওয়া যায় সেটাকে অ্যালকাইল মূলক বলা হচ্ছে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা বলবো যে জৈব যৌগের মধ্যে, ঠিক আছে, যাদের কার্যকরীমূলক একই, কার্যকরীমূলক একই, কার্যকরীমূলক একই, কার্যকরীমূলক একই, যেমন যত অ্যালকোহল আছে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, সবার ওয়েচ আছে। যত দ্বিবন্ধনযুক্ত যৌগ আছে অ্যালকিন, সবারই কিন্তু দ্বিবন্ধন। তারপরে যদি অ্যালডিহাইড বলি সবার ক্ষেত্রে CHO, যত অ্যাসিড আছে সবার ক্ষেত্রে COOH, অর্থাৎ কার্যকরীমূলকটা একই। এবং যাদের প্রত্যেকটা সদস্যের মধ্যে CH2 এর পার্থক্য থাকে, এটা তোমরা এমসিকিউতে পড়ে আসছো, প্রত্যেকটা সদস্যের মধ্যে CH2 এর পার্থক্য থাকে। এই কথার অর্থ হচ্ছে একটা সদস্য থেকে তার পরের সদস্যের মধ্যে একটা করে CH2 বাড়তে থাকে, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। এটা আমরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো লিখে দিব এখানে। উদ্দীপকের বি যৌগের পলিমারকরণ বিক্রিয়াটি ব্যাখ্যা করো। বি যৌগটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন অবশ্যই পলিমারকরণ বিক্রিয়া দেয়, অ্যালকিনই পলিমারকরণ বিক্রিয়া দেয়। উদ্দীপকে বি এবং সি যৌগের মধ্যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আচরণ একই হবে কিনা? বি হচ্ছে অ্যালকিন, সি হচ্ছে অ্যালকেন, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ধন, একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল বন্ধন। আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা বেয়ার দ্রবণ বলি, তার মানে এটা হচ্ছে বেয়ার পরীক্ষা। এবং আমরা দেখেছি বেয়ার পরীক্ষাটা শুধুমাত্র অ্যালকিন এবং অ্যালকাইন দিবে, দ্বিবন্ধন ত্রিবন্ধন দিবে, সিঙ্গেল বন্ধন এই বিক্রিয়া দেয় না, তার মানে আচরণ একই হবে না, সেটা আমরা লিখবো। তাহলে চলো আমরা এবার সেটা ভেঙে লিখি। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে বিক্রিয়াটা লিখে বি এবং সি আইডেন্টিফাই করতে হবে, তারপর ওই অনুযায়ী প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে সেই কাজটা যদি আমরা করি তাহলে স্টার্ট করি। প্রথমত হচ্ছে গ নাম্বার প্রশ্ন, যেটা শুধু বি কে নিয়ে কথা বলবো আমরা। CH3 CH2 CH2, তুমি লক্ষ্য করলে একটা ব্যাপার দেখতে পাচ্ছ, CH2 করে করে বাড়ছে। তারপর হচ্ছে OH, এটার সাথে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড। সো গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়ার ফলে আমার এখানে 1 অণু পানি অপসারিত হবে এবং কি হবে? দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে CH3 CH, আমরা একটু লিখলাম দ্বিবন্ধন, তারপর হচ্ছে CH, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন হলো। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। আমরা চাইলে এভাবে লিখতে পারি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কার্বন যত হাইড্রোজেন তার ডাবল। এবং নিচে আমরা লিখে দিব যে এই যৌগটার নাম কি? প্রোপিন। এবং এটাও লিখে দিব যে এটা হচ্ছে আমাদের বি যৌগটি। তাহলে এইভাবে ব্র্যাকেট দিয়ে আমরা বি লিখেছি, যৌগের নামটা লিখেছি, এখানেও আমরা যৌগের নামটা লিখে দিব প্রোপানল। তার মানে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রত্যেকটা যৌগের নিচে নিচে সেটার নাম লিখে দেওয়ার চেষ্টা করব যদি পারি, আবার ভুল লেখার দরকার নেই। এবার আসো, তাহলে আমাদের প্রোপানল থেকে প্রোপিন তৈরি হয়েছে, প্রোপানল থেকে প্রোপিন তৈরি হয়েছে। এখন আমরা কি করব? আমাদেরকে বলেছে বি যৌগটা পলিমারকরণ বিক্রিয়া, বি যৌগটা পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি প্রোপিন থেকে আমরা পলিপ্রোপিন পাবো। তাহলে প্রোপিনের পলিমারকরণ বিক্রিয়া, তাহলে আমাদের হেডলাইনটা দিব এবার, প্রোপিন এর পলিমারকরণ বিক্রিয়া, প্রোপিনের পলিমারকরণ বিক্রিয়া।
সো এরপর আমরা এভাবে নিচে আন্ডারলাইন করে দিব, তাই টিচার খুশি হয়ে যাবে, জিনিসটা অনেক সুন্দর লাগবে, প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। প্রোপিনের পলিমার্কন বিক্রিয়া দিয়ে এবার আমরা প্রোপিনের পলিমার্কন বিক্রিয়াটা দিব। তাহলে আমরা জানি অনেকগুলো প্রোপিনের মনোমার মিলে আমার পলিমার হবে। কিভাবে আমি লিখছি একটু ভালো করে খেয়াল করো। প্রথমত হচ্ছে এন দিলাম, এন মানে এন সংখ্যক, তারপর আমরা এন দেওয়ার পর এখানে প্রোপিনটা দিব। তাহলে প্রোপিনটা আমি কিভাবে দিচ্ছি একটু সবাইকে ভালো করে খেয়াল করতে হবে, আমি কিভাবে প্রোপিনটা দিচ্ছি। ওকে, অনেকভাবেই দেওয়া যাবে, বাট আমি একটা সুন্দর সিস্টেমে দিচ্ছি। কার্বন কার্বন কার্বন, এভাবে 3টা বন্ধন দিব। প্রথমে এভাবে দিব না, দেখাচ্ছি। এখানে একটা দ্বিবন্ধন আছে, তো এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তো দ্বিবন্ধনটা ভেঙে ওই বন্ধনটা দিয়ে সে আরেকটা অণুকে ধরবে। সেজন্য আমরা এটা কিভাবে লিখব, কার্বন দ্বিবন্ধন কার্বন। আরেকটা কার্বনকে এদিকে দিতে পারি আমরা, এদিকে দেওয়ার এই পাশে দেওয়া সেম, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসা আর এই পাশে নিয়ে আসা সেম। তাহলে আমরা এই পাশে দেওয়া, এই পাশে দেওয়া আর হচ্ছে এখানে দেওয়া একই। তাহলে আমরা এইভাবে দিলাম CH3C ডাবল বন্ড C। এখন একটা কার্বনের 4টা হাত ফিল আপ করার জন্য আমার এখানে কি করতে হবে, একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে। আমি হাইড্রোজেন অংশগুলো বাদ দিয়ে আমি এটাকে একটু আলাদাভাবে মার্ক করছি এবং এটাকে একটু আলাদাভাবে মার্ক করছি। ওকে, দেখো তাহলে আমার কি হলো, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট প্রোপিন। এটা কিভাবেই লিখলাম, লেখার পর এবার একটা ব্র্যাকেট দিলাম, তার মানে বোঝাচ্ছে এন সংখ্যক এটা। আমরা নিচে লিখে দিলাম যে এটা হচ্ছে মনোমার, তার মানে এটা হচ্ছে আমাদের মনোমার, মনোমার তার মানে কি, প্রোপিন। এবার আমরা কি করব, দাগ দেব। ওকে, এখানে প্রভাবক আছে, প্রভাবকগুলো দিতে হবে, তারপর হচ্ছে তাপ চাপ এবং প্রভাবকগুলো দিতে হবে। ওকে, আচ্ছা, দেওয়ার পরে তারপর হচ্ছে এবার আমাদের কি হবে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে সে তার পাশের অণুকে ধরবে। কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। আমি এই অণুটাকে এক্স্যাক্টলি এই অণুটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা করবে কি, তার এই দ্বিবন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে, আর একটা হাতে সে একে ধরবে, আরেকটা হাতে সে ওদিকে ধরবে, এই এই তাহলে একটা হাতে সে এদিকে একটা এদিকে, আর এখানে কাকে ধরবে, সে এই সেম আরেকটা অণুকে সে ধরবে, এরকম সেম আরেকটা অণুকে ধরবে। আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করো যে দেখো, হাইড্রোজেন যখন আরেকটা হাইড্রোজেনকে ধরে তখন আমরা সেটাকে বলি হাইড্রোজেন 2। এখানে নিচে 2 দিয়ে বুঝাচ্ছি যে 2টা হাইড্রোজেন পরস্পর যুক্ত। আর মনে করো শুধু সিঙ্গেল হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, তখন আমরা লিখি 2 হাইড্রোজেন। তার মানে সামনে দিলে সেটা বোঝাবে সিঙ্গেল, আর নিচে দিলে সেটা বোঝাবে যুক্ত। এখানে আমরা সামনে দিয়েছি, এটা দ্বারা বোঝাচ্ছে এগুলো সব আলাদা আলাদা এন সংখ্যক এরকম আলাদা আলাদা জিনিস নিয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা অণু আরেকটা অণুর সাথে যুক্ত, যেমন এই সেম এরকম আরেকটা অণু থাকবে, ভালো করে খেয়াল করো, এরকম আরেকটা অণু থাকবে। ওকে, এই সেম আরেকটা অণু আমরা এখন দেখাচ্ছি, দুঃখিত, এই সেম আরেকটা অণু কি করবে, এটার সাথে এদিকে যুক্ত হবে, এই যে এভাবে করে এটাকে আরেকটা অণু যুক্ত হবে এইভাবে করে। তাহলে এইভাবে অসংখ্য অণু একটার সাথে একটা যুক্ত হবে, তাই এটা পলিমারকরণ করবে। কয়টা অণু যুক্ত হবে আমরা জানি না, স্পেসিফিক না, তাই আমরা এখানে নিচে ছোট্ট করে এন দিব, নিচে ছোট্ট করে এন দিয়ে আমরা বোঝাচ্ছি যে এন সংখ্যক অণু যুক্ত হয়েছে। তাহলে আমরা এন সংখ্যক আলাদা আলাদা প্রোপিন নিয়েছি, সবাই আমার সাথে সাথে বলো, এন সংখ্যক আলাদা আলাদা প্রোপিন নিয়েছি, এন সংখ্যক আলাদা আলাদা প্রোপিন নিয়েছি। তারপর আমার কি হয়েছে, পলিপ্রোপিন হয়েছে, পলিপ্রোপিন হয়েছে। এবং এখানে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ আছে, প্রবাহক আছে, প্রবাহকগুলা তোমরা একদম ঠিকঠাক মতো লিখবে। তার মানে এখানে তাপমাত্রা কত সেটা লিখবে 140 ডিগ্রি সেলসিয়াস সম্ভবত, চাপ আছে সম্ভবত 200 atm, তারপর হচ্ছে আর প্রবাহক সম্ভবত কি আছে সেটা দিবে, নিকেল অর যেটা আছে, আমার ঠিক এই মুহূর্তে প্রবাহকটা স্মরণে নেই। তাহলে প্রবাহকগুলো তাপমাত্রা, চাপ আর প্রবাহকগুলো ঠিক মতো দিবে। তাহলে 3টা জিনিস এখানে ঠিক মতো লিখবে, তাপমাত্রাটা, তারপর চাপ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রভাবক, সেই 3টা জিনিস ঠিক মতো লিখবে। এগুলোর জন্য কিন্তু নাম্বার কাটা যাবে যদি ঠিক মতো লিখতে না পারো। তাহলে এই আর কি, তাহলে আমাদের এই জিনিসটা কি বুঝাতে পেরেছি, এন সংখ্যক আলাদা আলাদা, আর এখানে এই পুরাটা একটার সাথে একটা যুক্ত, তাই নিচে এন থাকলে বুঝতে হবে যুক্ত। যেমন ওজন, ওজন 3 কেন, 3টা অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত, তাই 3। আবার আমি যদি দিতাম 3 কার্বন ডাইঅক্সাইড, তার মানে 3টা আলাদা আলাদা কার্বন ডাইঅক্সাইড যারা যুক্ত না,
কথা বুঝতে পারছো? সামনে থাকলে আলাদা আলাদা আর নিচে থাকলে যুক্ত। তাহলে এটা হচ্ছে প্রোপিনের পলিমারকরণ। তো এখানে আমাদের কি লিখতে হবে? পলিপ্রোপিন লিখতে হবে। এখানে আমাদের লিখতে হবে পলিপ্রোপিন। এখানে আমাদের লিখতে হবে পলিপ্রোপিন। এরপর আসো এবার, ও আচ্ছা আরেকটা আছে, সেটা হচ্ছে বি এবং সি যৌগের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আচরণ একই হবে কিনা। আচ্ছা, আমরা এখনো বি আইডেন্টিফাই করেছি, বি হচ্ছে প্রোপিন। এবার বি এর সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের বিক্রিয়া দিয়েছে এবং আমরা সি যৌগটা পেয়েছি। তাহলে এবার আসো, তাহলে আমরা বলবো বি যৌগ হলো প্রোপিন। তো বি যৌগটা প্রোপিন। এরপরের লাইন আমরা লিখব যে প্রোপিনের সংকেত লিখলাম C3H6, এটার সাথে আমরা হাইড্রোজেনকে বিক্রিয়া করেছি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং আমাদের এটা ছিল বি যৌগ। এখান থেকে আমাদের উৎপন্ন হবে প্রোপেন, অ্যালকেন হবে C3H8, এবং এটা হচ্ছে আমাদের সি যৌগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি যৌগটা হচ্ছে প্রোপেন। সুতরাং সি যৌগটি হলো প্রোপেন। সি যৌগটি হলো প্রোপেন। এখন আমাদের বি এবং সি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কি ধরনের বিক্রিয়া দিবে, তাহলে আমরা একটু দেখি। তাহলে দেখো, আমরা হেডলাইন দিলাম প্রোপেন ও প্রোপিনের সাথে, কার সাথে? প্রোপেন এবং প্রোপিনের সাথে কার বিক্রিয়া? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়াটা কেমন হবে সেটা আমরা দেখাবো। হেডলাইন দিয়ে দিব। হেডলাইন দেওয়ার পরে তারপর লিখবো। সব জায়গায় চেষ্টা করবো এভাবে একটা হেডলাইন দেবো, তাহলে তোমার নাম্বারটা ভালো আসবে। আচ্ছা, তো প্রথমে C3H8, আমরা জানি প্রোপেনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে না, তার মানে এই বিক্রিয়াটা আমাদের হবে না জায়মান অক্সিজেন দিয়ে। এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব, নিচে আমরা খাদ দিব। সো এই বিক্রিয়াটা হবে না, বিক্রিয়া হবে না, তার মানে এখানে বিক্রিয়া হবে না। এবং এখানে একটা গোলাপি বর্ণ আছে, সেই গোলাপি বর্ণ রয়ে যাবে, তার মানে এখানে একটা গোলাপি বর্ণ আছে। এভাবে লিখে দিব গোলাপি বর্ণ, এরপরে গোলাপি বর্ণ রয়ে যাবে, গোলাপি বর্ণ রয়ে যাবে, তার মানে গোলাপি বর্ণ দূর হবে না যেহেতু বিক্রিয়া হয়নি। এরপর একইভাবে আমরা এবার কি দিব? প্রোপিনের সাথে দিব C3H6, তার সাথে জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেনটা কোথায় থেকে আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে এই যা আসে। এটা কেন আসে সেটা বলে দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এরা যখন বিক্রিয়া করে তখন সেই জায়মান অক্সিজেন তৈরি করে। তোমাদেরকে একটু জায়মান অক্সিজেন সম্পর্কে বলি, ভালো করে খেয়াল করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন এখানে কিছু সিঙ্গেল অক্সিজেন তৈরি হয়। সিঙ্গেল অক্সিজেন মানে কি? সিঙ্গেল অক্সিজেন মানে মনে রাখবা, আমরা যে অক্সিজেনগুলো দেখতে পাই সবগুলো হচ্ছে ডাবল অক্সিজেন। ডাবল অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেনের সাথে দ্বিবন্ধন করে ফেলেছে, এটাকে আমরা বলছি ডাবল অক্সিজেন। অণু গঠন করেছে। এখন এই অণুটা গঠন কিভাবে হয়? প্রথমত প্রত্যেকটা অক্সিজেন সিঙ্গেল উৎপন্ন হয়, দুনিয়াতে আসে সিঙ্গেল, আসার পরে সাথে সাথে বিয়ে করে ফেলে, ফলে হয়ে যায় ডাবল। এখন বিয়ে করার আগেই যদি তাকে আমি সরিয়ে ফেলতে পারি, তাহলে সিঙ্গেল অক্সিজেন দুনিয়াতে এসেছে, তাকে বিয়ে করতে দেওয়ার আগেই তাকে আমরা সরিয়ে ফেলেছি, তাহলে সে হচ্ছে জায়মান অক্সিজেন অর্থাৎ সিঙ্গেল অক্সিজেন। এবং সিঙ্গেল অক্সিজেনগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয় কেন? সে আরেকটা অক্সিজেনকে খুঁজে বিয়ে করার জন্য, কারণ অক্সিজেন দুনিয়াতে সাথে সাথেই তারা যুক্ত হয়ে যেতে চায়, অণু গঠন করে ফেলতে চায়। সেই জন্য এই জায়মান অক্সিজেনগুলো খুবই সক্রিয়, এবং আমরা যদি তাকে আরেকটা অক্সিজেনের পাশে রাখি সাথে সাথে বিক্রিয়া করে ফেলবে, কাজে তাকে আবার অক্সিজেনের পাশে রাখা যাবে না, রাখলেই বিক্রিয়া করে সে অক্সিজেন অণু গঠন করে ফেলবে, তাহলে উৎপন্ন হওয়ার সাথে সাথে তাকে আমরা সরাই ফেলবো। এটা হচ্ছে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনের কাজ কি? জারণ করা। আমরা জানি কারোর সাথে অক্সিজেন যুক্ত হলে সেটাকে আমরা বলি জারণ। অক্সিজেন যুক্ত করাকে বলি অক্সিডেশন। অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ, অক্সিজেন যুক্ত করা। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকেই জায়মান অক্সিজেনটা উৎপন্ন হয়। এই জায়মান অক্সিজেনটা যৌগটাকে জারিত করে ফেলে। একইভাবে আরেকটা যৌগ আছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেটটাও কিন্তু
এবং সালফিউরিক অ্যাসিড, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডও কিন্তু জায়মান অক্সিজেন তৈরি করে। যে জায়মান অক্সিজেন অ্যালকোহলকে অ্যালডিহাইডে এবং অ্যালডিহাইডকে অ্যাসিডে রূপান্তর করে। তোমরা দেখেছো অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড হয় এবং অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড হয়। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে, আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। এই উপরের দ্রবণটাকে বলা হয় বেয়া দ্রবণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। আচ্ছা, সেগুলো একটু মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। তো যেটা বলছিলাম যে তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা থেকে আসা জায়মান অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো, বিক্রিয়া করে এখানে ওই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে ওইটা 3 অণু বিশিষ্ট না, 3 অণু বিশিষ্ট, তার মানে দ্বিবন্ধন যেখানে ছিল সে জায়গায় দ্বিবন্ধনটা ভেঙে যাবে। CH3C, মনে করো এই জায়গায় দ্বিবন্ধনটা ছিল, এই দেখো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন প্রোপিন। এই দ্বিবন্ধনটা যে জায়গায় ছিল সে জায়গায় ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ধন হবে। নতুন করে ওই দ্বিবন্ধনের জায়গায় 2টা হাত বের হবে। একটা 2টা হাতেই ওয়েজ যুক্ত হবে। এই ওয়েজগুলো আসলো কোথায় থেকে? এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ওয়েজ থেকে এবং এই অক্সিজেন থেকে এগুলো এসেছে। আচ্ছা, এখন কি হলো? এখন হচ্ছে 2টা অ্যালকোহল মূলক থাকায় এটাকে বলা হয় ডাইঅল। ডাইঅল, অল মানে অ্যালকোহল, ডাই মানে 2, অথবা বলা হয় গ্লাইকল। গ্লাইকল তার মানে ডাইঅল অথবা গ্লাইকল হবে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার প্রোপালিন গ্লাইকল। একটা ইথিলিন গ্লাইকল, 2 কার্বন বিশিষ্ট হলে ইথিলিন গ্লাইকল, 2 কার্বন বিশিষ্ট হলে ইথিলিন গ্লাইকল। এটাকে বলবো প্রোপালিন গ্লাইকল, 3 কার্বন, তাই গ্লাইকল। অ্যালকোহল, ঠিক আছে, এটা একটা অ্যালকোহল। এখন এটা উৎপন্ন হওয়ার কারণে এখানে যে একটা গোলাপি বর্ণ ছিল সেই গোলাপি বর্ণটা দূর হয়ে গেল, আর নাই। তাহলে এখানে আমরা লিখব গোলাপি বর্ণ, এখানে এসে সেটা দূর হয়ে গেল, আমরা সেটা লিখব গোলাপি বর্ণ দূরীভূত। গোলাপি বর্ণ দূরীভূত। এবং এই যৌগটার নাম কি বলতো? এই যৌগটার নাম হচ্ছে প্রোপাইলিন গ্লাইকল। তাহলে নামটা লিখে দিব আমরা। ওকে, তাহলে নামটা লিখে দাও, প্রোপিন গ্লাইকল লিখতে পারবা, কোনো সমস্যা নেই। প্রোপাইলিন গ্লাইকল লিখলে একটু ভালো। এরপর আসো এবার পরের প্রশ্নটাতে। তাহলে বলতো একই আচরণ করেছে কিনা? না, আমরা তাহলে লিখবো কি যে সি যৌগটি এবং বি যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একই আচরণ করেনি। সি যৌগের ক্ষেত্রে বিক্রিয়া হয়নি, ফলে গোলাপি বর্ণ রয়ে গেছে। ডি আর বি যৌগের ক্ষেত্রে বিক্রিয়া হয়েছে, ফলে গোলাপি বর্ণ দূরীভূত হয়েছে। এবার আসো কি বলা হচ্ছে দেখো, অ্যালকাইল মূলক কাকে বলে একটু আগেই আলোচনা করেছি। প্রোপেনকে প্যারাফিন বলা হয় কেন? যে কোনো আমার অ্যালকেনকে, যে কোনো অ্যালকেনকে প্যারাফিন বলছি বিকজ তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার কারণে তাদের কোনো বন্ধন খালি নেই, যার কারণে তারা অন্য কারোর সাথে বিক্রিয়া করার সুযোগ নেই। তার মানে বিক্রিয়া না করলে নিষ্ক্রিয়। কেমিস্ট্রিতে যে যত বেশি বিক্রিয়া করতে পারে সে তত সক্রিয়, আর যে যত কম বিক্রিয়া করতে পারে সে তত নিষ্ক্রিয়। তাহলে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাহলে প্রোপেনের যেহেতু সম্পৃক্ত মানে তার প্রত্যেকটা হাত ফিল আপ। এখানে দ্বিবন্ধন থাকলে বন্ধনটা ভেঙে যেত, দ্বিবন্ধন নেই, দ্বিবন্ধন না থাকার কারণে বন্ধন ভেঙে কাউকে জায়গা দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, 4টা বিয়ে করতে পারে, 4টাই বিয়ে করে ফেলছে, আজ কোটা খালি নাই, স্টক নাই। তাহলে অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই প্যারাফিন বলা হয়। উদ্দীপকের এক্স যৌগ হতে ইথানল প্রস্তুতি দেখাও। তাহলে এক্স থেকে ইথানল প্রস্তুতি, চলো উদ্দীপকে আমরা দেখি। CH3CH2Cl, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইট, হ্যালোজেন থেকে আসছে হ্যালাইট, ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন থাকলে হ্যালোজেন হ্যালাইট। আর অ্যালকাইল হ্যালাইটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এক্স যৌগটা উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, পানি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সোডিয়াম ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড করলো, ওএইচ এইচ এর সাথে পানি করলো, তাহলে একটা ক্লোরিন চলে গেল, একটা এইচ চলে গেল, তাহলে অ্যালকিন হয়ে গেল। আমি একটু দেখাচ্ছি পুরো বিক্রিয়াটা, তোমাকে খুব ভালোভাবে দেখাচ্ছি, তুমি খুব এনজয় করবে। সবাই একটু ভালো করে খেয়াল করো, যদি জৈব যৌগ তুমি বুঝতে পারো খুবই এনজয় করবে। এই কার্বনের 3টা হাত 3টা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করেছি। এই কার্বনে একটা ক্লোরিন
আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করেছি। এবার বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আমরা ইউজ করেছি। সোডিয়াম তার প্রেমিকা ক্লোরিনকে পেয়ে খুশি, ক্লোরিনকে বলছে চলে আসো তুমি। তাহলে সোডিয়াম তার প্রেমিকা ক্লোরিনকে নিয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেলেছে, মাশাআল্লাহ। এবার ওয়েজ বলল বসে থেকে লাভ কি, ক্লোরিন চলে গেল তোমার সামনে দিয়ে, তুমি কিছুই করতে পারছো না। এই কথাগুলো হাইড্রক্সিলের প্রেমিকা হাইড্রোজেনকে নিয়ে। তাহলে হাইড্রোজেন বলল বসে থেকে লাভ কি, চলো পালাই। হাইড্রোজেন ওয়েজের সাথে পালিয়ে পানি গঠন করে ফেললো। তাহলে আর বাকি থাকলোই বাকি, তাহলে পানি গঠিত হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে বাকি আছে কি দেখো, এবার বাকি আছে এই যৌগটা। তাহলে এই যৌগটা বলতে কি দেখো, এখানে দুটা হাত খালি হলো, দুটা হাত না, বেসিক্যালি এখান থেকে এই কার্বন থেকে যাবে, এখান থেকে একটু তোমাকে জিনিসটা এইভাবে দেখায় তাহলে একটু সুবিধা হবে, খেয়াল করো। এই যে এই ওয়েস্টটা, যেহেতু একটা ক্লোরিন এখান থেকে চলে গেল, আরেকটা হচ্ছে এই জায়গা থেকে যাবে, দুই কার্বন থেকে দুইটা জিনিস যাবে, তাহলে দুই কার্বন থেকে দুইটা যাওয়ার পরে দুইটা কার্বনের দুইটা হাত খালি হলো, ফলে ওই দুইটা হাত দ্বিবন্ধন করবে। তাহলে এই কার্বন আছে দুইটা হাইড্রোজেন, এই কার্বন আছে দুইটা হাইড্রোজেন। তাহলে দুই কার্বন থেকে একটা কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, একটা থেকে ক্লোরিন চলে যাবে, ফলে আমার কি হবে, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। তাহলে আমরা এই যে একটা সুন্দর করে তোমাকে পুরো বিক্রিয়াটা বুঝিয়ে দিয়েছি, তুমি সহজে মনে রাখতে পারবে। তাহলে চলো আমরা এবার অ্যান্সার করি। তাহলে আমাদের কি আছে বলতো, CH3CH2 ক্লোরিন আছে, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়েছে, উৎপন্ন হলো CH2 ডাবল বন্ড CH2, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর পানি। এই যৌগটাকে বলা হচ্ছে X। এবার বলেছে X যৌগ থেকে ইথানল প্রস্তুত করে দেখাও। আমরা বলবো সুতরাং X যৌগ হলো ইথিন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইথিন থেকে কিভাবে ইথানল প্রস্তুত করা যায় সেই প্রস্তুতি আমরা দেখাবো। তাহলে আমরা হেডলাইন দিলাম ইথিন থেকে ইথানল প্রস্তুতি। ইথিন থেকে প্রশ্ন করেছে কিভাবে ইথানল প্রস্তুত করতে হবে, তাহলে ইথিন থেকে ইথানল প্রস্তুতি খুবই সিম্পল। তুমি দেখো ইথানল কোনটা, ইথানল হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। দেখো তো এই ইথানলটা যে বানাবো ইথিন থেকে, এক্সট্রা কি দরকার বলো তো, দ্বিবন্ধনটা ভেঙে একটা হাতে হাইড্রোজেন আরেকটা হাতে হাইড্রোক্সিল দেওয়া দরকার, অর্থাৎ এখনো পানি দেওয়া দরকার। তাহলে আমরা এটার সাথে এখনো পানি দিয়ে দেব। এখন শুধু পানি দিলেই হবে না, সাথে কি দিতে হবে, সাথে হচ্ছে প্রভাবক দিতে হবে। এখানে প্রভাবক হিসেবে আমরা দিব ফসফরিক অ্যাসিড এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এই বিক্রিয়াটা সংগঠিত হবে। ঠিক আছে, তাহলে ফসফরিক অ্যাসিড দেবো, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, তাহলে এটা পানির সাথে, এই অ্যালকেনের সাথে পানি যুক্ত হয়ে অ্যালকোহল হয়ে যাবে। এই অ্যালকোহলটার নাম কি, এই অ্যালকোহলটার নাম হচ্ছে ইথানল। এরপরের প্রশ্নে কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে ব্রোমিন দ্রবণের সাথে X এবং Y যৌগ একই আচরণ করবে কিনা। তাহলে এখন আমরা কিন্তু Y দেখি নাই, X হচ্ছে ইথিন, X এর সাথে আবার হাইড্রোজেন দিলে ইথেন, তাহলে অ্যালকেন এবং অ্যালকিন একই আচরণ করবে কিনা, অবশ্যই করবে না। আমরা বলবো যে অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হবে, কিন্তু অ্যালকেন আমরা জানি অ্যালকেন সিঙ্গেল বন্ধন, সে ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না, ফলে লাল বর্ণ রয়ে যাবে। তাহলে এটা তোমরা পারবে, সেজন্য আর দেখাচ্ছি না। এবার আসো আরেকটা প্রশ্ন দেখি, মাদ্রাসা বোর্ড 23 সালের প্রশ্ন। ফরমালিন কাকে বলে? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে, তাহলে আমরা এইভাবে লিখব ফর্মালডিহাইড মানে এটা একটা অ্যালডিহাইড, ফর্মালডিহাইড মানে প্রথম সদস্য, তার মানে HCSO, পাশে ভাবে ব্র্যাকেট দিয়ে দিব। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে, 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। জৈব এবং অজৈব যৌগের মধ্যে দুইটি পার্থক্য লিখো। জৈব এবং অজৈব যৌগের মধ্যে দুইটি পার্থক্যটা আশা করি তোমরা পারবে। জৈব যৌগের মধ্যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ, অজৈব যৌগের মধ্যে ওইরকম হাইড্রোকার্বনের বিষয়টা নাই। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের অধিক, অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষ। তারপর হচ্ছে জৈব যৌগের ক্যাটেনেশন ধর্ম আছে, অজৈব যৌগের ক্যাটেনেশন ধর্ম নাই, এগুলো অনেকগুলো পার্থক্য। জেড যৌগ থেকে মিথেন প্রস্তুত করে দেখাও।
তাহলে উদ্দীপকের মধ্যে জেড যৌগটা কি সেটা একটু দেখো, এই হচ্ছে জেড। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, সবাই দেখো CH2 ডাবল বন্ড CH2, তার মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এরপর দেখো মাদ্রাসা বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগের সংজ্ঞাটা আমরা এভাবে দিব, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকে জৈব যৌগ বলে। সমগোত্র শ্রেণী একটু আগে আলোচনা করছি, উদ্দীপকের এক্স যৌগ, এটা হচ্ছে কোনটা বলতো? একদম শুরুতে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যেটা সেটা ইথাইন, সেই ইথাইনের সাথে আবার হাইড্রোজেন বিক্রিয়া করে কি হবে? ইথিন হবে। তাহলে এক্স যৌগ থেকে কিভাবে ইথানল প্রস্তুত করব দেখিয়েছি। এক্স এবং ওয়াই দুটাই অসম্পৃক্ত যৌগ, একটা কি দ্বিবন্ধন, একটা কি ত্রিবন্ধন। তো একটি পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করা যায়। তাহলে কোন পরীক্ষার মাধ্যমে বলো তো আমরা অসম্পৃক্ত যৌগের প্রমাণ করতে পারি? ব্রোমিন পরীক্ষার মাধ্যমে। তাহলে ব্রোমিন পরীক্ষাটা যারা সম্পৃক্ত অ্যালকেন সিঙ্গেল বন্ধন তারা দিবে না, তারা কোনো বিক্রিয়া করবে না, তাদের লাল বর্ণ দূরীভূত হবে না। আর যাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, ব্রোমিনের লাল বর্ণটা চলে যাবে। তাহলে এই প্রশ্নটা অলরেডি আলোচনা করা হয়েছে। এবার চলে আসো, আমরা এতক্ষণ মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো দেখেছি আগেই, তারপর আমরা এবার ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের 2025 সালের প্রশ্নগুলো একটু আগে দেখব। তাহলে আসো ঢাকা বোর্ড 2025 সালে কি প্রশ্ন এসেছে দেখো। ওকে, উদ্দীপকের পি যৌগটার অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে পি যৌগটা দেখো, পি এর সাথে পানি বিক্রিয়া করে 20% সালফিউরিক অ্যাসিড, মার্কারি সালফেট 80 ইথানল, তার মানে কি? এটা হচ্ছে ইথাইন, বোঝা গেল ইথানল। তো তাহলে এটা হচ্ছে ইথাইন। ইথাইন মানে কি বলতো? ইথাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে এই পি যৌগটার অসম্পৃক্ততার পরীক্ষা, তাহলে বলো, তুমি বলো ইথাইনের অসম্পৃক্ততার পরীক্ষা কয়টা? দুইটা, একটা ব্রোমিন আরেকটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আসো যে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে লিখবো এখানে ইথাইন লিখে ফেলবো আমরা আগে। ইথাইন লিখে নিচে লিখবো পি। পি লিখার পর এখানে আমরা পানি দিব, তাহলে ইথাইনের পানি সংযোজন। এখানে আমরা প্রভাবকগুলো লিখবো, আর এখানে হচ্ছে ইথানল। ইথানল মানে কি? CH3CHO। প্রভাবকগুলো আমরা লিখবো এবার। প্রভাবকগুলো কি কি বলতো? প্রভাবকগুলো হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট, তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা একটু দেখতে চাই, কি দেখতে চাই? অসম্পৃক্ততা পরীক্ষা। তাহলে এবার আমরা এইভাবে একটা হেডলাইন দিব, ঠিক আছে? সুতরাং পি যৌগ হলো ইথাইন, সুতরাং পি যৌগ হলো ইথাইন। ওকে, ভালো, পাশে সংকেত লিখে দিলাম। এবার আমরা ইথাইনের অসম্পৃক্ততার পরীক্ষাটা দেখাতে চাচ্ছি, তাহলে একটা হেডলাইন দিব। তাহলে এইটুকু লেখার পরে পি যৌগ হলো ইথাইন, এটা লেখার পর আমরা এবার বলবো ইথাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। ইথাইনের অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। দুইটা পরীক্ষায় আমরা দেখাবো যাতে করে টিচার খুশি হয়ে ফুল মার্কস দেয়। একটা পরীক্ষা হচ্ছে ব্রোমিনের, আর একটা পরীক্ষা হচ্ছে কিসের? একটা ব্রোমিনের পরীক্ষা দেখাবো, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা দেখাবো। তাহলে 1 নাম্বার ব্রোমিন পরীক্ষা, আবার হেডলাইন দেব ব্রোমিন পরীক্ষা দিয়ে স্পেসিফিক করার জন্য। এবার আমরা ইথাইন লিখব, ব্রোমিন পরীক্ষা দিব। ব্রোমিন পরীক্ষা বলতে ব্রোমিনের সাথে বিক্রিয়া, নিচে লিখে দেব লাল বর্ণ। ব্রোমিনের সাথে বিক্রিয়া করে একটা বন্ধন ভেঙে সেই হাতে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। ওকে, লাল বর্ণ দূরীভূত। এই তো, এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা আমরা লিখব বেয়ার পরীক্ষা। আবার আমরা একটা নিচে আন্ডারলাইন করব। সবসময় পয়েন্ট করে করে লিখে আন্ডারলাইন করলে এটা একটা প্রেজেন্টেশনটা ভালো হয়, নাম্বারটা ভালো আসে। আমাদের টার্গেট 100তে 100, সেই জন্য প্রেজেন্টেশনে আমাদেরকে এক্সট্রা জোর দিতে হবে। শুধু লিখলেই হবে না, প্রেজেন্টেশন ভালো না হলে দেখা যাবে ভালো মার্কস আসছে না। এবার আসো ইথাইনের সাথে যখন আমরা বেয়ার পরীক্ষা দিব, অর্থাৎ ইথাইনকে যখন আমরা জারণ করব, তখন এখানে অ্যাসিড পাওয়া যাবে, অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে। তাহলে মনে রাখবে ইথাইনের সাথে
বেয়ার পরীক্ষায় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষায় কি পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডের নাম কি? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিডের নাম কি? অক্সালিক অ্যাসিড। হুক্কু 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 অক্সালিক অ্যাসিড। ওকে, তাহলে ইথাইনের সাথে বেয়ার পরীক্ষায় অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে। মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা দূর হবে, তাহলে আমাদের এখানে আর গোলাপি বর্ণটা থাকবে না, গোলাপি বর্ণ দূরীভূত হবে, তাহলে গোলাপি বর্ণটা চলে যাবে। সো এই হচ্ছে আমাদের পি যৌগটার অসম্পৃক্ততা পরীক্ষা। পরীক্ষা এইভাবে লিখবে, তাহলে ভালো মার্কস পাবে। চলো, উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে স্টার প্রস্তুত করা সম্ভব বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তাহলে আমাকে আগে কিউ যৌগটা আইডেন্টিফাই করতে হবে, আর যৌগ আইডেন্টিফাই করতে হবে, এস যৌগ আইডেন্টিফাই করতে হবে। একটা হিন্টস দিয়েছে, কিউ যৌগটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে কিউকে জারণ করে আর পেলাম, তাকে আবার জারণ করে এস পেলাম, তার মানে আমরা বুঝতেই পারছি। খুব চমৎকার একটা কথা এখন আমি তোমাকে বলবো, মনোযোগ দিয়ে সবাই শোনো, খুবই কাজে আসবে পরীক্ষায়। ভেরি ইম্পর্টেন্ট বেসিক, ভেরি ইম্পর্টেন্ট বেসিক, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। বেসিকটা হচ্ছে আজকে থেকে আজীবন মনে রাখবে, অ্যালকোহল, অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, জারণ মানে জায়মান অক্সিজেন দেওয়া, তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে যদি ফির জারণ করি, ফির জারণ করি, ফির আবার যদি জারণ করি, ফির মানে কি? আবার। মে ফির ভি তুমকো চাহুঙ্গা, এই ফির জারণ করুঙ্গা, তাহলে আমরা আবার কি পাবো? জৈব যৌগ। এবার উল্টা কথাটা বলি, উল্টা দিক থেকে যদি বলি, আবার জৈব যৌগকে যদি আমরা বিজারণ করি, বিজারণ মানে জায়মান হাইড্রোজেন দেওয়া, জায়মান অক্সিজেনের জায়গায় জায়মান হাইড্রোজেন, তার মানে এটা হচ্ছে বিজারণ, নিচে লিখে দিয়েছি। বিজারণ করলে তাহলে অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে যদি আবার বিজারণ করি, বিজারণ, বিজারণ, তাহলে আমরা আবার কি পাবো? অ্যালকোহল পাবো। আর ওইটা হচ্ছে জারণ, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে জারণ, জারণ, জারণ। তাহলে জারণ করলে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব যৌগ পাবো। আর উল্টা কাজটা যদি করি, বিজারণ যদি করি, তাহলে উল্টা দিক থেকে পাওয়া যাবে। তাহলে এখন আমাকে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল দেওয়া আছে, তার মানে ইথানল। তাকে যদি জারণ করি তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল, ইথানলকে যদি আবার জারণ করি তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড পাবো। তাহলে আমরা অলরেডি আর কিউ আর এস ডিফাইন করে ফেলেছি। তো আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমরা করি যে আর হলো না দুঃখিত, কিউ, কিউ হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এটা প্রশ্নে বলা আছে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা কে বলতো? ইথানল। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তথা, তথা মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তথা ইথানল। পাশে সংকেত লিখে দিলে টিচার না একেবারে খুশি হয়ে যাবে। 2 কার্বন বিশিষ্ট ইথানল লিখে দিয়েছি। এবার কি করব? 2 কার্বন বিশিষ্ট ইথানল যেটা লিখেছি একবার জারণ করব, তাহলে লিখলাম CH3CH2OH, জারণ করছি, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে এবং এটাকে আমরা বলছি আর। এটা ছিল কিউ। আবার আমরা এখান থেকে ডিসিশন দেব, সুতরাং আর কে আরের ডিসিশনটা দিচ্ছি, সুতরাং আর যৌগ হলো ইথানল। এরপরে আমরা আবার জারণ করব, যদি চাও তুমি এক লাইনও দেখাতে পারবে, সমস্যা নেই। আবার দিচ্ছি, আবার জারণ করছি, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে CH3COOH, এটা হবে এস, এবং এস যৌগ হলো ইথানোয়িক অ্যাসিড।
এস যোগ হলো ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিডও পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে দেখো, আমাকে প্রশ্ন করেছে যে কিউ থেকে পলিমার এবং এস থেকে স্টার প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে কিউ হচ্ছে অ্যালকোহল থেকে পলিমার, আর এস হচ্ছে অ্যাসিড থেকে স্টার প্রস্তুত সম্ভব কিনা বল নাই, সম্ভব, বিক্রিয়া দেখাতে বলেছে। ওরা বলে দিয়েছে এটা সম্ভব, তুমি বিক্রিয়া দেখাও। তাহলে চলো এবার আমরা বিক্রিয়াটা দেখাই। ওকে, আসো। তাহলে আমরা একটা দেখাবো কি, অ্যালকোহল থেকে কিভাবে পলিমার পাওয়া যায়। তাহলে আমাদের একটা বিক্রিয়া হবে অ্যালকোহল থেকে পলিমার, এটা আমাদের একটা বিক্রিয়া, আন্ডারলাইন করো। তাহলে অ্যালকোহল থেকে সরাসরি কিন্তু পলিমার পাওয়া যায় না, তাহলে নো ডিরেক্ট ওয়ে, অ্যালকোহল দিবার পলিমার হবে এমন কোনো ওয়ে নাই। তাহলে অ্যালকোহল থেকে সরাসরি পলিমার পাওয়া যাবে না। তাহলে কী করতে হবে, প্রথমত অ্যালকোহলকে আমরা অধিকাংশ পলিমার যৌগ কিন্তু অ্যালকিন, কাজেই আমাদেরকে অ্যালকোহল থেকে অ্যালকিনে যেতে হবে। তাহলে আমরা অ্যালকোহল থেকে পলিমার অথবা ইথানল থেকে পলিমার, তো আমরা আমাদের যে যৌগটা আছে সেটা লিখব CH3CH2OH। এটার সাথে আমরা কি করব বলতো, গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করব। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করে, নিরোধন করে, পানি নিরোধন। সে কি করবে, পানি নিয়ে 2 কার্বন বিশিষ্ট ইথিন সে তৈরি করবে, এই যে ইথিন। এখন ইথিন যে সে তৈরি করেছে, ভালো, সেই ইথিনটা পলিমার কোন অংশ নেবে, N সংখ্যক আমরা ইথিনকে দিয়ে দিব। N সংখ্যক ইথিনকে যখন আমরা দিয়ে দিব, 1000 ATM চাপ, এরপর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, পলিইথিন হবে। পলিইথিনের সংকেত হচ্ছে এই যে, সে আরেকটা হাতকে ধরবে এই, আর এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এখানে N থাকবে, পলিইথিন হয়ে যাবে সে। নিচে ছোট্ট করে লিখে দিচ্ছি পলিইথিন মানে পলিইথিন। তাহলে এই যে দেখো, অ্যালকোহল থেকে প্রথমে ইথিন করে পরে পলিইথিন তৈরি করা গেল। আচ্ছা, আমরা পলিপ্রোপিন তৈরির সময় প্রভাবকটা মনে হয় লিখেছিলাম 140 ডিগ্রি সেলসিয়াস। পলিপ্রোপিনের ক্ষেত্রে 140 ATM, আর তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে তখন টাইটানিয়াম ক্লোরাইড ইউজ করতে হয়। ঠিক আছে, সো প্রভাবগুলো একটু ভালো করে খেয়াল করবে। এবার আসো, এরপরে আমাদেরকে বলেছে এস যৌগ থেকে স্টার। তাহলে এস হচ্ছে কি, ইথানোয়িক অ্যাসিড মানে জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড থেকে স্টার, আমাদের হেডলাইনটা সুন্দর হতে হবে, হেডলাইন হবে জৈব অ্যাসিড থেকে স্টার। তাহলে যে কোনো জৈব অ্যাসিড থেকে স্টারের বিক্রিয়াটা হচ্ছে এমন, জৈব অ্যাসিড থেকে স্টার প্রস্তুতি লিখে আন্ডারলাইন করব। এবার আমাদের যে অ্যাসিডটা আছে CH3COOH, আমরা জানি জৈব অ্যাসিড থেকে স্টার প্রস্তুত করতে হলে অ্যালকোহল দিতে হয়। তাহলে CH3CH2OH। তাহলে আমরা কি দিয়েছি, আমরা আমাদের সেই ইথানোয়িক অ্যাসিডটা দিয়েছি, নাম লিখব নিচে ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা আবার ইথানলকে দিয়েছি, সেটার নাম আমরা লিখলাম ইথানল। ইথানোয়িক অ্যাসিড বর্ণ ইথানল বিক্রিয়া করে স্টার তৈরি করবে। স্টার কীভাবে তৈরি হয় সেটাও একটু ভালো করে খেয়াল করো। স্টার তৈরি হয় কিন্তু ভালো করে দেখো, এই যৌগ থেকে H এবং এই যৌগ থেকে OH চলে যাবে, এই H এবং OH মিলে পানি গঠন করবে, আর বাকি পার্টটুকু যুক্ত হয়ে যাবে। তাহলে CH3COO আবার কি হচ্ছে CH2CH3। দেখো, এটা হচ্ছে স্টার তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে স্টার। এই স্টারের নামটা কি, এই স্টারের নাম হচ্ছে, এইদিকে আছে 2টা কার্বন, তাই এটাকে বলছি ইথাইল, আর এটাকে বলছি 2 কার্বন ইথানয়েড, তাই এই স্টারের নাম হচ্ছে ইথানয়েড। এই অর্ধেক ইথাইল ইথানয়েড, এই স্টারটা তৈরি হলো, সাথে পানি তৈরি হলো, ইথাইল ইথানয়েড আর হচ্ছে পানি তৈরি হয়েছে, পানি। স্টার মানে কি, চলো একটু স্টার মানে কি সেটা বুঝাই। কার্বন ডাবল বন্ড ও এদিকে তোমার কিছু একটা আছে আর মূলক, তো এখানে যদি ওয়েজ দিয়ে দিই সেটা হচ্ছে অ্যাসিড,
কারণ COOH এটা হচ্ছে অ্যাসিড। এই হাইড্রোজেনকে সরিয়ে যদি আরেকটা আর মূলক দিই, আর মূলক মানে অ্যালকাইল মূলক দিই, এটা হয়ে যাবে স্টার। তাহলে এই পাশেও একটা অ্যালকাইল মূলক, ওই পাশেও একটা অ্যালকাইল মূলক, আর মাঝখানে COO, এই পাশেও থাকবে অ্যালকাইল মূলক, ওই পাশেও থাকবে অ্যালকাইল মূলক, মাঝখানে COO, এটাকে বলা হচ্ছে স্টার। চলো আমরা এখানে সেটা দেখি কিনা দেখি। এই পাশে CH3 আছে, সেটা একটা আর মূলক। এই পাশে CH3 CH2 আছে, এটা আরেকটা আর মূলক। আর প্রাইম দিলাম কারণ দুটো ভিন্ন ভিন্ন, একটা CH2 একটা CH2 CH3, আর প্রাইম, মাঝখানে আছে COO, এটাই হচ্ছে স্টার। দেখো মিল পাও কিনা, আর COO আর প্রাইম স্টার। এবং স্টারের নামকরণটা করতে হয়, যেভাবে, সেটা হচ্ছে তোমার COOর সাথে যেটা আছে এটা হচ্ছে শেষে লিখবো, COO বাদ দিয়ে যেটা আছে এটাকে আগে লিখবো। এবং এই ক্ষেত্রে ইনফ্যাক্ট যেটা বড় যেটা আছে অ্যালকাইল, সেটা অ্যালকাইল মূলক। তাহলে ইথাইল আর ইথানয়েড। যদি এখানে একটা থাকতো মিথাইল ইথানয়েড, যদি এখানে তিনটা থাকলে প্রোপাইল ইথানয়েড বলতাম। এই তো এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, একটু এক্সট্রাভাবেই বললাম। তোমরা পরীক্ষায় জাস্ট বিক্রিয়াটা লিখতে পারলে হবে, স্টার চিনালাম তোমাকে আমি। তাহলে আমাদের এস যৌগ থেকে আমরা স্টার প্রস্তুত করে দেখিয়েছি। চলো এবার এক্স এবং ওয়াই দুটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের আণবিক ভর হচ্ছে 28 এবং 26। এগুলো আসলে একটু পেইনফুল প্রশ্ন, রাজশাহী বোর্ড 25 সালের প্রশ্ন। তো এখন আমি কিভাবে জানবো যে কার 28 কার 26? ওরা আমাকে একটা হিন্টস দিচ্ছে যে এটা অসম্পৃক্ত যৌগ। শুধু এই কথাটা বলেছে অসম্পৃক্ত। এই কথাটা বলে আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে আমাদের অসম্পৃক্ত যৌগ বললেই আমাদের মাথায় যেন আসে, দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন অথবা ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইন, এদের কথা যেন মাথায় আসে। এবার আমরা একটা একটা করে সদস্য চেক করব। তাহলে অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন আমরা নিয়েছি। আমরা প্রথম সদস্যের আণবিক ভর বের করলে আইডিয়া পাবো যে আসলে কত হয়। দুইটা কার্বন 12 করে 24, 4টা হাইড্রোজেন 4 সমান 28। তাহলে আমরা অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি যে আমার 28 কার, 28 হচ্ছে ইথিনের। তাহলে আমার 28 আণবিক ভর হচ্ছে ইথিনের। এবার 26 কার হবে? আমরা যদি বলি 3টা বন্ধন থাকলে 2টা হাইড্রোজেন কমে যাবে, 2টা হাইড্রোজেন কমে গেলে জাস্ট 2 কমে যাবে। তাহলে আমার 26 হচ্ছে ইথাইনের, আর 28 হচ্ছে কার বলো তো? 28 হচ্ছে ইথিনের। তাহলে আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি এক্স কি আর ওয়াই কি। এবার বলেছে এক্স যৌগ থেকে, তার মানে ইথিন থেকে কিভাবে রেকটিফাইড স্পিড পাওয়া যায়। রেকটিফাইড স্পিড বলতে 96% ইথানল, 4% পানি। তো এখানে আমার পার্সেন্টেজ বলার দরকার নাই, আমরা বুঝে নিব রেকটিফাইড স্পিডের মূল উপাদান হচ্ছে ইথানল। তার মানে ইথানলটাই বানাতে হবে, পানি তৈরি করার কিছু নেই, পানি অটোমেটিক তৈরি হয়ে যায়। তাহলে রেকটিফাইড স্পিড মেইনলি ইথানল। তাহলে ইথিন থেকে ইথানল। তো আমরা এই বিক্রিয়াটা অলরেডি তোমাদেরকে একটু আগেও দেখিয়েছি, দরকার হলে আবার দেখাচ্ছি। ইথিন থেকে কিভাবে ইথানল, ইথিন থেকে ইথানল, রেকটিফাইড স্পিড মানে ইথানল, এই জিনিসটা বুঝতে হবে, রেকটিফাইড স্পিড মানে ইথানল। তাহলে ইথিন থেকে ইথানল। এবং এই রেকটিফাইড স্পিডটা আমরা আমাদের আসবাবপত্র বার্নিশের কাজে ব্যবহার করি, সো এটা হচ্ছে আমাদের ইথিন। এই ইথিনের সাথে পানি দিতে হবে, পানি দিলাম। প্রভাবক হিসেবে দিতে হবে ফসফরিক অ্যাসিড। এরপর বইয়ে লেখা আছে উচ্চ তাপমাত্রা ও চাপ, আবার কোনো কোনো জায়গায় 60 ডিগ্রি লেখা আছে, কাজে 60 ডিগ্রিও লেখা যাবে, উচ্চ তাপমাত্রা ও চাপ বলেও চালাই দেওয়া যাবে। এরপরে বিক্রিয়া করার পর CH3 CH2OH, পাশে লিখবো ইথানল, বলে দিব এটাই রেকটিফাইড স্পিড। এই হচ্ছে বিক্রিয়া। তারপর বলা হচ্ছে ওয়াই যৌগ থেকে পলিথিন এবং পলিবিনাইল ক্লোরাইড তৈরি করে দেখাও। ওয়াই হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন থেকে পলিথিন এবং পলিবিনাইল ক্লোরাইড প্রস্তুত করে দেখাবো। চমৎকার প্রশ্ন। তাহলে দেখো ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যালকাইন থেকে, আমরা সরাসরি লিখছি ইথাইন থেকে, আমি মাঝখানে আর কিছু লিখছি না। ইথাইন থেকে আমরা কি তৈরি করব? পলিথিন এবং পলিবিনাইল ক্লোরাইড PBC প্রস্তুত করে দেখাবো। ওকে, তাহলে কিভাবে আমরা প্রস্তুত করে দেখাচ্ছি ভালো করে খেয়াল করো। প্রথমত সরাসরি অ্যালকাইন থেকে কোনো পলিমারকণ বিক্রিয়া
পাওয়া যায় না। তাহলে আমরা হাইড্রোজেন দিয়ে সেটাকে অ্যালকিন করে নেব। তাহলে আমরা সেটাকে অ্যালকিন করে নিলাম, দ্বিবন্ধন। এবার অ্যালকিন থেকে আমরা ইজিলি দুটা কাজ করব। তাহলে আমরা প্রথমে পলিথিনের বিক্রিয়ার জন্য কি করব বলতো? জাস্ট কিছুই না, n সংখ্যক ইথিন বিক্রিয়া করবে। এখানে আমাদের 1000 চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। একটু আগেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এভাবে লিখতে পারো CH2 এই, ঠিক আছে। তাহলে n সংখ্যক মনোমার, আর এটা হচ্ছে পলিইথিন। এবার পলিথিনটা আমরা দেখেছি, এবার হচ্ছে পিভিসি। তাহলে পিভিসি কিভাবে তৈরি করতে হয় ভালো করে খেয়াল করো। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইড মানে হচ্ছে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন দিতে হবে। এই কাজটা করার জন্য প্রথমে আমরা ইথিনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দিব। তখন একটা ক্লোরিন হাইড্রোজেনকে সরিয়ে ওই স্থানটা সে দখল করে নেবে, CH3। এটাকে বলা হচ্ছে বিনাইল ক্লোরাইড। তাহলে আগে আমাকে বিনাইল ক্লোরাইড কোনটা সেটা চিনতে হবে। এটা হচ্ছে বিনাইল ক্লোরাইড। সবাই বিনাইল ক্লোরাইড চিনছো কিনা বলো? তাহলে এটা হচ্ছে আমার বিনাইল ক্লোরাইড। অর্থাৎ আমাদের অ্যালকিন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন যখন বসাই দেবো, এটা হচ্ছে বিনাইল ক্লোরাইড। এই n সংখ্যক বিনাইল ক্লোরাইড দিলেই পিভিসি হয়ে যাবে। তাহলে n সংখ্যক বিনাইল ক্লোরাইড আমরা দিব। যদি শুধুমাত্র পলিথিন এবং পলিপ্রোপিনের ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ উল্লেখ আছে, অন্য ক্ষেত্রে উল্লেখ নাই বইয়ের মধ্যে, ওইগুলাতে উচ্চ তাপ এবং চাপ লেখা আছে, সেটাই আমরা লিখব। এবার দেখো, সবসময় মনে রাখবা পলিমারকরণ বিক্রিয়ায় কিছু নিয়ম ফিক্স। পলিমারকরণ বিক্রিয়ার কিছু নিয়ম ফিক্স। একটা নিয়ম হচ্ছে N দিতে হবে, N। তারপর মনোমার দিতে হবে, তারপর উচ্চ তাপমাত্রা চাপ দিতে হবে। তারপর এখানে দ্বিবন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে, ওই আরেকটা বন্ধন এই কার্বন এবং ওই কার্বনের সাথে দিতে হবে। তার মানে আমার দুইটা বন্ধন ছিল, আমার দুইটা হাত হচ্ছে দুইটা বন্ধন। এই দুইটা বন্ধন দুইটা হাত দুইটা বন্ধন, এই দুইটা বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে। একটা বন্ধন ভেঙে গিয়ে দুইটা কার্বনের দুইটা হাত জন্মাবে, দুইটা কার্বনের দুইটা হাত বের হবে। এই পাশের হাত দিয়ে আরেকটা অণুকে ধরবো, পাশের অণুকে ধরবো, পাশের মনোমারকে ধরবো, এই পাশের হাত দিয়ে এই পাশের মনোমারকে ধরবো, দুইটা হাত দিয়ে দুইটা মনোমারকে ধরবো। ফলে এই দিকেও যুক্ত, অসংখ্য অণুর সাথে যুক্ত। এটা হচ্ছে পলিমার। তাহলে সেই জন্য দ্বিবন্ধন ভেঙে ফেলতে হবে, দ্বিবন্ধন ভেঙে এদিকে n সংখ্যক অণু লিখতে হবে। এটা হচ্ছে একেবারে কমন জিনিস। তাহলে এদিকে যা ছিল সেটা লিখবো CHCl। ওকে, এই তো। তাহলে এটা, আর যদি কেউ চাও যে একটু সুন্দর করে লিখবে, তাহলে মোস্ট ওয়েলকাম। যদি সুন্দর করে লিখো খুবই ভালো লাগে, এভাবে ভেঙে ভেঙে লিখলে খুবই ভালো লাগে। এই, তাহলে আমাদের এটা হবে, এটা হচ্ছে কি পিভিসি। তো পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। এরপর আসো কুমিল্লা বোর্ড 2025 উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে কি ঘটে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল ব্রোমাইড, তার মানে এটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যদিও X পাওয়া যাচ্ছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় ব্যবহার না করে অ্যালকোহলীয় ব্যবহার করে তাহলে কি করবে, সমীকরণ সহ। তার মানে এটা বেসিক্যালি তোমাকে বলেছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যে কোনো অ্যালকাইল হ্যালাইড হতে পারে, অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে RX মানে কি? RX মানে হচ্ছে আর মানে যে কোনো অ্যালকাইল মূলক হতে পারে 1 কার্বন বিশিষ্ট, যেমন CH3Cl, হতে পারে 2 কার্বন বিশিষ্ট CH3CH2Cl, হতে পারে 3 কার্বন বিশিষ্ট CH3CH2CH2Cl,
হতে পারে 4 কার্বন বিশিষ্ট CH3 CH2 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 Cl, অর্থাৎ একটা করে CH2 বাড়তে থাকবে। এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। তার সাথে ক্লোরিন, ক্লোরিন না দিয়ে কি দিতে পারি? ব্রোমিন দিতে পারি। ক্লোরিন না দিয়ে কি দিতে পারি? আয়োডিন দিতে পারি। কি দিতে পারি? ফ্লোরিন একটু কম বিক্রিয়া করে, ফ্লোরিন দেখা যায় না সাধারণত, ক্লোরিন এবং ব্রোমিনকে বেশি দেখা যায়। সো এটাই হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, যে কোনো কিছু থাকতে পারে। এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে দুইজন দুই ধরনের বিক্রিয়া দেয়। আমরা ক্ষার দিব, ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড থাকুক, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকুক, সেম রেজাল্ট দেবে। এখন অ্যালকাইল হ্যালাইডের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন এটা দুই ধরনের বিক্রিয়া আছে, ভালো করে খেয়াল করো সবাই একটু ভালো করে খেয়াল করো। যদি আমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় হয়, AQ অ্যাকুয়াস মানে জলীয়, অ্যাকুয়াস মানে জলীয়। আর যদি আমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা ALC মানে অ্যালকোহলীয় হয়, তাহলে দুই ক্ষেত্রে দুই রকম রেজাল্ট দিবে। আচ্ছা, কেন দুই ক্ষেত্রে দুই রকম রেজাল্ট দিবে? কারণ যখন এটা জলীয় দ্রবণে থাকবে তখন এটা আয়নে ভাগ হয়ে আয়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, মানে এটা আয়নিক বিক্রিয়া দিবে। আর যখন অ্যালকোহল থাকবে তখন এটা সমযোজী বিক্রিয়ার দিকে ত্বরান্বিত করবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে, জলীয় দ্রবণ যখন থাকবে তখন আমরা অ্যালকোহল পাবো, অর্থাৎ জলীয় থাকলে অ্যালকোহল পাবো, আর অ্যালকোহল থাকলে অ্যালকিন পাবো। এর সাথে অন্যান্য যৌগগুলো পাওয়া যাবে, অন্যান্য যৌগ আমি লিখলাম না। অন্যান্য যৌগ বলতে সোডিয়াম হ্যালাইড পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, সেগুলো। তাহলে আমাদের এটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে, জলীয় দ্রবণ থাকলে অ্যালকোহল পাবো, অ্যালকোহল থাকলে অ্যালকিন পাবো। তাহলে অ্যালকোহল থাকলে অ্যালকোহল কখনোই তুমি পাবে না, অ্যালকোহলে ডুবালে অ্যালকোহল তুমি পাবে না। তুমি অ্যালকোহল কখন পাবে? যদি অ্যালকোহলে না ডুবাও। তাহলে অ্যালকোহলে না ডুবালে বিকল্প অপশন কি? জলীয় দ্রবণ। তাহলে জলীয় দ্রবণে দিলে অ্যালকোহল পাবো, অ্যালকোহলে দিলে কি পাবো? অ্যালকিন পাবো। তাহলে এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা যদি এই বেসিকটার আলোকে, এটা হচ্ছে একটা বেসিক, এই বেসিকের আলোকে যদি আমরা তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সলভ করে দিই, তাহলে চলো কি হতে পারে। তাহলে গ নম্বর প্রশ্নটা হচ্ছে CH3 CH2 ব্রোমিন উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে অ্যালকোহল পাবো। অ্যালকোহলের ক্ষেত্রে ব্রোমিনকে সরিয়ে জাস্ট OH দিয়ে দিব, প্লাস ব্রোমিনকে সরিয়ে অ্যালকোহল দিয়ে দিব। তাহলে কি হচ্ছে দেখো, ব্রোমিনটা সোডিয়ামের সাথে চলে যাবে এবং ওয়েসটা যুক্ত হয়ে যাবে। তো ওয়েসটা যদি যুক্ত হয়ে যায় তাহলে হচ্ছে অ্যালকোহল হবে এবং সোডিয়াম ব্রোমাইড হবে। তাহলে আমাদের এই জিনিসটা তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে। এটা আমরা লিখে দিব। এই যৌগটার নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম হচ্ছে প্রোপানল। এবার আসো, আমরা যদি আবার সেম বিক্রিয়ায় আমরা যদি অ্যাকুয়াস ইউজ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অ্যাকুয়াস না অ্যালকোহল যদি ইউজ করি, তাহলে এবার আমরা অ্যালকিন পাবো। অ্যালকিনের ক্ষেত্রে বলে দিচ্ছি, সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে যাবে, এখান থেকে একটা OH চলে যাবে, ফলে এক কার্বন থেকে ব্রোমিন, আরেকটা কার্বন থেকে H এবং OH চলে যাবে। তাহলে আমাদের কিন্তু থাকবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে প্রোপিন, সাথে সোডিয়াম ব্রোমাইড, সাথে পানি। ঠিক আছে, তো এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে একজন একজনকে প্রতিস্থাপন করছে। আর এখানে অপসারণ বিক্রিয়া, কারণ এখানে আমার প্রতিস্থাপন না হয়ে একেবারেই বাদ চলে যাচ্ছে। এখানে কিন্তু ব্রোমিনকে প্রতিস্থাপন করে OH বসেছে, আর এখানে ব্রোমিনও চলে যাচ্ছে, Hও চলে যাচ্ছে।
তাহলে এটা অপসারণ বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই কথাটাও তুমি অ্যাড করতে পারো, যে তুমি বলতে পারো জলীয় দ্রবণ ব্যবহার করলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং অ্যালকোহল তৈরি হবে, আর অ্যালকোহল ব্যবহার করলে অপসারণ বিক্রিয়া হবে এবং অ্যালকিন তৈরি হবে। তাহলে এই কথাটা আমরা লিখে দিচ্ছি যে, খেয়াল করো, জলীয় দ্রবণ ব্যবহার করলে, তাহলে জলীয় দ্রবণ যদি দিই তাহলে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এবার মনে রাখবা, জল মানে পানি, পানি মানে প্রতিস্থাপন, জল মানে পানি, জলীয় মানে পানি, পানি মানে প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং সেখানে আমরা অ্যালকোহল পাবো, প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকোহল পাবো। আর উল্টা কথাটা, যদি আমরা অ্যালকোহলীয় ব্যবহার করি, অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করি, অ্যালকোহলীয় দ্রবণ, অ্যালকোহলের ডুবন্ত অবস্থায় আর কি, মানে অ্যালকোহল কিন্তু তরল, অ্যালকোহলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ডুবালে তখন অপসারণ বিক্রিয়া হবে এবং তখন কিন্তু আমরা অ্যালকিন পাবো। সেটা হচ্ছে তুমি মনে রাখতে পারো, ভালো মনে রাখতে পারলে। এরপরে বলা হচ্ছে, ওকে, ও আচ্ছা, একটা প্রশ্ন বাকি আছে। উদ্দীপকের এক্স যৌগ থেকে পলিমার তৈরি করা। উদ্দীপকের এক্স যৌগটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে পলিমারকরণ সরাসরি করা যায় না, অ্যালকিনের থ্রোতে করতে হয়, একটু আগে আলোচনা করেছি। চলো এবার আমরা দেখব যশোর বোর্ড 2025 সাল, প্রশ্নটা একটু কঠিন হয়েছে, সবাই ভালো করে খেয়াল করো। প্রথমে বলা হচ্ছে ফরমালিন কাকে বলে? ফর্মালডিহাইডের ফর্মালডিহাইডের পরে, মানে ফর্মালডিহাইড লেখার পরে তার সংকেতটা লিখে দেব। ফর্মালডিহাইড হচ্ছে একটা অ্যালডিহাইড, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, HCHO, এর 40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণ। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? আমরা ফরমালিন বলি। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হচ্ছে। জৈব যৌগ অজৈব যৌগ থেকে আলাদা কেন? এটা ক্যাটানেশন ধর্ম আছে, সমানুকরণ আছে। জৈব যৌগ সমানুকরণ দেখায়, ক্যাটানেশন দেখায়, পলিমারকরণ দেখায়। অজৈব যৌগ ক্যাটানেশন দেখায় না, পলিমারকরণ দেখায় না, সমানুকরণ দেখায় না, এসব কারণে এটা আলাদা। সি যৌগ থেকে ডি যৌগ প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন হয়েছে প্রশ্নটা, তাহলে একটু আমরা বুঝাই দিচ্ছি। এ যৌগ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, বি যৌগ হচ্ছে অ্যালকিন, সি যৌগ হচ্ছে অ্যালকাইন, ডি যৌগ হচ্ছে তোমার অ্যাসিডের সোডিয়াম লবণ, যেটাকে বলা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। তো সি থেকে ডি, সি হচ্ছে অ্যালকাইন, কোথায় অ্যালকাইন? অ্যালকাইন থেকে আবার প্রস্তুত করতে বলছে ডি, একটু কঠিন হয়ে গেছে। তাহলে দেখো গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যালকাইন থেকে সোডিয়াম লবণ, অ্যালকাইন থেকে, তার মানে CH ট্রিপল বন্ড CH। তো অ্যালকাইন থেকে কিভাবে সোডিয়াম লবণ তৈরি করা যায়? অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে যেতে হবে। তাহলে অ্যালকাইন থেকে প্রথমে, এটা হচ্ছে আমাদের সি যৌগ অ্যালকাইন, এখান থেকে আমাদেরকে কোথায় যেতে হবে? 20% সালফুরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট ব্যবহার করে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালডিহাইডে যেতে হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলো ইথানল। এই ইথানল থেকে আমরা জারণ করে অ্যাসিডে যাব। তাহলে ইথানলকে আবার জারণ করতে হবে। ইথানলকে আবার কি করতে হবে? জারণ করতে হবে। জারণটা কি দিয়ে করব? পটাশিয়াম। তাহলে এভাবে লিখলাম ইথানল প্লাস জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেনটা কার কাছ থেকে আসবে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড থেকে। ফলে সে কি হবে? ফলে সে হবে অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড হলো। তাহলে এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করতে হবে, তারপর ডি যৌগটা প্রস্তুত হবে। CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে CH3COONA হয়েছে। তাহলে আমাদের ডি যৌগটা প্রস্তুত করেছি আমরা। এইভাবে করে আমরা সি থেকে ডি যৌগ প্রস্তুত করলাম। তো একটু মাথা খাটাতে হবে, কারণ এটা একটু ঝামেলা আছে। পরের প্রশ্নটা আরও ঝামেলা,
পরের প্রশ্ন বলা হচ্ছে এ থেকে এ এবং বি ব্যবহার করে অ্যালডিহাইড গ্রুপ সম্বলিত সংরক্ষক। মনে রাখবা, যখনই তোমাকে বলবে খাদ্য সংরক্ষকের কথা, যখনই তোমাকে বলবে খাদ্য সংরক্ষক, তখনই বুঝে নিবে ওরা আসলে ইঙ্গিত করছে ফরমালিনের কথা। ওরা আসলে ইঙ্গিত করছে ফরমালিনের কথা। যখনই খাদ্য সংরক্ষক বলবে তখনই আমরা এটা ফরমালিনের কথা চিন্তা করব। এবার আসো ফরমালিন। ফরমালিনের জন্য ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড মানে হচ্ছে HCHO। এ এবং বি ব্যবহার করে এই জিনিসটা তৈরি করতে হবে। এখন এ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, বি হচ্ছে ইথাইন। একটু কঠিন বিক্রিয়া, আমরা একটু দেখবো এটা। ওকে, তাহলে প্রথমত ইথিনের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? দ্বিবন্ধন ভেঙে যাবে, একটা একটা করে হাত বের হবে, বাকি হাতগুলো তো আগের মতো হাইড্রোজেন। এই একটা একটা হাতের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড মানে হচ্ছে HOOH। এটা মাঝখান বরাবর বন্ধন ভেঙে যাবে, এই পাশে একটা ওয়েজ, এই পাশে একটা ওয়েজ, এখানে একটা OH যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এখন এই ইথিলিন গ্লাইকল, এই যৌগ থেকে আমরা জারণের মাধ্যমে এই ইথিলিন গ্লাইকলকে, তাহলে ইথিলিন গ্লাইকল আমি আবার রাখলাম, ইথিলিন গ্লাইকল CH2OH, CH2OH, ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকলের যখন আমরা জারণ করব, জারণ আমরা অনেক কিছু দিয়ে করতে পারি। জারণ আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে দিয়ে করতে পারি, পটাশিয়াম ডাইক্রোমেটকে দিয়ে করতে পারি, সালফিউরিক অ্যাসিডকে দিয়েও আমরা জারণ করতে পারি। অনেকভাবেই এখানে জারণ করা যাবে। সেটাকে যখন আমরা জারণ করব, এই অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, এটা আমরা জানি। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়। সো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি, জারণ হবে। তো জারণ হয়ে এটা অ্যালডিহাইড হবে। তবে ইথিলিন গ্লাইকলের এই দ্বিবন্ধনের এটা ভেঙে যাবে। এখানে ইথিলিন গ্লাইকলের এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা যৌগ আলাদা আলাদা হয়ে যাবে। ফলে আমরা এখানে দুই অণু পাবো। তাহলে একটা যৌগ হবে এইটা, আরেকটা যৌগ হবে এটা। এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল। জারণের পরে অ্যালডিহাইড হয়ে যাবে। কয় কার্বন বিশিষ্ট? এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডটা কি? এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটা আলাদা আলাদা দুই অণু উৎপন্ন হবে, তাহলে ফর্মালডিহাইড উৎপন্ন হলো। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা বলছি খাদ্য সংরক্ষক ফরমালিন। তাহলে এই হচ্ছে আমাদের বি যৌগ এবং এ যৌগকে ব্যবহার করে, এ যৌগ এবং বি যৌগ ব্যবহার করে খাদ্য সংরক্ষক তৈরি করার বিক্রিয়া। এবং একটু কঠিন আছে, এটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রথমে তোমাকে জানতে হবে ইথিনের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়ায় এই যে OH ভাগ হয়ে ইথিলিন গ্লাইকল হলো। ইথিলিন গ্লাইকল একটা অ্যালকোহল, যাকে জারণ করলে অ্যালডিহাইড হবে। তবে এটা ভাগ হয়ে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে, ফর্মালডিহাইড। ওকে, এবার আসো চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন। উদ্দীপকের X যৌগের অসম্পৃক্ততা, ক্যালসিয়াম কার্বাইড, তারপর পানি, এটা আমরা জানি পারবো। উদ্দীপকের Y থেকে ইথেন, অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পানি থাকলে অ্যালকোহল। বলো, পানি থাকলে কি হবে? পানি থাকলে অ্যালকোহল, আর অ্যালকোহল থাকলে ইথিন। তাহলে অ্যালকোহল থেকে সরাসরি, আচ্ছা, অ্যালকোহল থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা? অ্যালকোহল থেকে প্রথমে কি হবে? অ্যালকিন হবে। অ্যালকিন থেকে তারপর কি হবে? অ্যালকিন থেকে তারপর হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে নিকেল প্রবাহ উপস্থিতিতে ইথেন তৈরি করতে পারবো। আর দেখাচ্ছি না এটা। এরপর আসো বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন। CnH2n, এটা হচ্ছে এ যৌগ,
আরেকটা হচ্ছে CnH2n+1 OH, এটা হচ্ছে বি যৌগ। কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল, কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল, এটা হচ্ছে আমাদের অ্যালকিন, এটা হচ্ছে এ যৌগ। এবং আরেকটা হচ্ছে কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল +1 OH, এটা হচ্ছে আমাদের বি যৌগ। এবং এটা হচ্ছে কি অ্যালকোহল। প্রশ্ন করেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা এই যৌগটার অসম্পৃক্ততার পরীক্ষা। পারা যাবে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা আমরা দেখিয়েছি। এ এবং বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। অ্যালকিন থেকে অ্যালকোহল আসা সম্ভব, অ্যালকোহল থেকে অ্যালকিনে যাওয়া সম্ভব। পারস্পরিক রূপান্তর শব্দের অর্থ হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। তা আমরা অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হয়, অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিকের মাধ্যমে পানি নিয়ে নিলে অ্যালকিন হয়। এই বিক্রিয়াটাই দেখাতে হবে। সিলেট বোর্ড 2025-এ প্রশ্ন করেছে এক্স একটা হাইড্রোকার্বন যার আণবিক ভর 42, ওয়াই আরেকটা হাইড্রোকার্বন যার আণবিক ভর 58। এই ধরনের প্রশ্নগুলো একটু পেইন, আগেই বলেছি আমি। তাহলে আসো খেয়াল করো, 42 আণবিক ভর। আমরা প্রথমে এখানে যেহেতু অসম্পৃক্ত বলে নাই, আমরা একটু প্রশ্ন কি বলেছে দেখব। প্রশ্ন বলেছে এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এক্স প্রশ্ন কিন্তু আবার বলেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো প্রশ্ন দেখেও আমরা আন্দাজ করতে পারছি তাহলে এটা অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম সদস্য C2H4, এটা হচ্ছে 28, তাহলে এটা হবে না। C3H6, 3 12 36 42, তাহলে আমরা পেয়ে গেলাম তৃতীয় সদস্য। তাহলে এটা হচ্ছে কি প্রোপিন। প্রোপিন দেখো 3 12 36 আর 6 42, তাহলে এক্স হচ্ছে আমাদের প্রোপিন। ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা? তাহলে ওয়াই হচ্ছে যার ভর 58, এবার 58 কে আছে, তাহলে আমরা C4H10 দেখি, 4 12 48 আর 10 58, তাহলে আমরা এটাও পেয়ে গেছি। তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিউটেন, অ্যালকেন। এখন অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা? অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব হবে কিনা? ওকে, হ্যাঁ সম্ভব। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা অ্যান্সার করে দেখাচ্ছি, কারণ 3 নম্বরটা পারবা, অসম্পৃক্তটা হাইড্রোকার্বন বেয়ার টেস্ট এবং ব্রোমিন টেস্টের মাধ্যমে ব্যাখ্যা করবে। 4 নম্বরটাতে মেইনলি একটু প্রবলেম হবে। আমাদেরকে দেওয়া আছে একটা অ্যালকেন থেকে একটা অ্যাসিডে যেতে হবে। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি অ্যালকেন থেকে অ্যাসিডে যাওয়ার বিক্রিয়া। তাহলে সবাই লিখো অ্যালকেন থেকে কোথায় যাচ্ছি? অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। একটু মাথা খাটালেই পারা যাবে। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। ওকে, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিউটেন। এই বিউটেনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দিব, সূর্যের আলোতে ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে সে জায়গায় ক্লোরিন চলে আসবে, হাইড্রোজেন ক্লোরাইড। অ্যালকাইল হ্যালাইড পেয়েছি, নাম লিখব বিউটাইল ক্লোরাইড। বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড। বিউটাইল ক্লোরাইড লিখার পরে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, জলীয় দ্রবণ দিব, অ্যালকোহল পাওয়া যাবে C4H9OH, বিউটানল। বিউটানল, সো বিউটানল আমরা পেলাম। বিউটানল পাওয়ার পর অ্যালকোহল পেয়ে গেলাম। আমরা জানি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড পাবো। জারণটা হবে কাকে দিয়ে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডকে দিয়ে। তাহলে আমরা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড পাবো। 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড পাবো। তাহলে এটা সংকেত হবে C3H7CHO। 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড পেলাম।
এই অ্যালডিহাইডের সাথে আমরা নামগুলো লিখতে পারি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বিউটানেল, বিউটানেল। এখন এই যৌগের সাথে আবার জারণ করব, আবার সেম জিনিসগুলা দিব। আবার সেম জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আমাদের ফাইনালে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে সক্ষম হলাম। অবশেষে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। সো অনেক পথ পাড়ি দিয়ে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পেরেছি। সো এই হচ্ছে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমত আমাদেরকে কোনোভাবে অ্যালকোহল আসতে হবে। যখন আমাদেরকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে, কোনোভাবে অ্যালকোহলে চলে আসতে হবে। একবার যদি আমরা অ্যালকোহলে চলে আসতে পারি তাহলে হয়েছে। কারণ অ্যালকোহল আমরা আরেকভাবে আসতে পারি, তবে অনেকভাবেই করা যায়। শোনো, এই যে তুমি বিভিন্ন ওয়ে থেকেই এটা প্রস্তুত করতে পারো, তো একভাবে করলেই হবে। তো আমরা প্রথম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডে গেলাম, সেখান থেকে আমরা অ্যালকোহলে গেলাম। দেন অ্যালকোহলে চলে আসতে পারলে আর কোনো টেনশন নেই, জারণ করতে থাকো, তাহলে অ্যাসিড পাওয়া যাবে। সো এই হচ্ছে আমাদের অ্যালকেন থেকে অ্যাসিড প্রস্তুতি। আবার উল্টা কথা যদি বলে অ্যাসিড থেকে অ্যালকোহল, ওটা ইজি। অ্যাসিড থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ওটা কিন্তু সহজ। এবার হচ্ছে এ যৌগের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া করে এটা তৈরি করেছে ময়মনসিংহ বোর্ডে। এটাও একটু কঠিন প্রশ্ন, তোমাদেরকে বলেছিলাম এমসিকিউ করানোর সময় মার্কনিকভ নীতি। সো এই যৌগের একটা প্রস্তুতি দেখাও। এই যৌগ থেকে একটি জোত পলিমার কণ গঠন, যা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হলো পরিবেশের জন্য ক্ষতিকর। ওকে আমরা দেখাবো। এই যৌগ, তাহলে আগে দেখো এ কি, এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে ওইটা তৈরি করেছে। এটা হচ্ছে অ্যালকিন। কেন অ্যালকিন? কারণ হচ্ছে কয় কার্বন? 3 কার্বন। তার মানে এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। CH3 CH ডাবল বন্ড CH2, এই ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা হাতে হাইড্রোজেন যুক্ত হবে আর একটা হাতে ব্রোমিন যুক্ত হবে, তাহলে এটা হচ্ছে প্রোপিন। তাহলে এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিন থেকে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হয়ে এটা হবে। হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করলে আমরা বলেছিলাম যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, এ ধরনের একটা কথা এমসিকিউতে বলেছিলাম, তো সমস্যা নেই। এখন মনোযোগ দাও, এ যৌগের একটি প্রস্তুতি দেখাও। তার মানে প্রোপিনের একটা প্রস্তুতি দেখাতে হবে। আমরা কোথায় থেকে প্রোপিনকে প্রস্তুত করতে পারি বলতো? আমরা প্রোপিনকে প্রস্তুত করতে পারি অ্যালকাইল হ্যালাইড থেকে অথবা অ্যালকোহল থেকে। তাহলে আমরা একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম, CH3 CH2 CH2OH। এটাকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করি, আমরা কিন্তু প্রস্তুত করে ফেললাম। তাহলে কিন্তু আমাদের এই যৌগটা প্রস্তুত হয়ে গেছে। তাহলে অ্যালকোহল থেকেও আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। একটি প্রস্তুতি দেখাতে বলেছে, আমরা একটি প্রস্তুতি দেখিয়েছি। এই যৌগ থেকে একটা জুট পলিমারকরণ, 2 ধরনের পলিমারকরণ আছে, একটা জুট পলিমারকরণ, একটা ঘনীভবন পলিমারকরণ। যেই পলিমারকরণগুলোতে কোনো কিছু অপসারিত হবে না, যা আছে তাই থাকবে, কোনো কিছুই অপসারিত হবে না, সেটা জুট পলিমারকরণ। আর যে পলিমারকরণগুলোতে আমাদের পানি, অ্যামোনিয়া এগুলো অপসারিত হবে, সেগুলো হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। যেমন নাইলন, নাইলন উৎপন্ন করার সময় সেখান থেকে অ্যামোনিয়া, তারপর হচ্ছে তোমার পানি, এগুলো অপসারিত হয়, সেজন্য সেটা ঘনীভবন পলিমারকরণ। বিশেষ করে পানি যদি চলে যায়, ঘনীভবন পলিমারকরণ। তো যাই হোক, আমাদের নাইলন বাদ দিয়ে আমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে, পলিথিন, পলিপ্রোপিন, পলিবিনাইল ক্লোরাইড, ট্যাফলন, এই উদাহরণগুলো হচ্ছে জুট পলিমারকরণ। তাহলে এ যৌগ থেকে জুট পলিমারকরণ গঠন সম্ভব। তাহলে এ যৌগ হচ্ছে প্রোপিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন, আমরা প্রোপিন থেকে পলিপ্রোপিনের বিক্রিয়াটা দেখাবো। তারপর এই পলিপ্রোপিনটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহার করা হয় এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর। কেন পরিবেশের জন্য ক্ষতিকর সেটা কি বলবো? এই ধরনের প্রশ্ন আর অনেক জায়গায় এসেছে। পলিথিন, পলিপ্রোপিন এগুলা পরিবেশের জন্য ক্ষতিকর কেন? কারণ এগুলা পরিবেশের বা মাটির ব্যাকটেরিয়া দ্বারা এগুলা পচন হয় না। তার মানে এগুলা পচনশীল না, এগুলা অক্ষত অবস্থায় রয়ে যায়, ফলে এটা পরিবেশের সাথে মিশে না, এটা অক্ষত অবস্থায় থাকে, এটা বর্জ্য হিসেবে থাকে, তাই পরিবেশের ক্ষতিকর। যদি এটা ব্যাকটেরিয়া দ্বারা পচনের মাধ্যমে পরিবেশের সাথে মিশে যেত, তাহলে কিন্তু এটা ক্ষতিকর হতো না। এরপর আসো, এখানে একটা যোগ আছে CnH2n, তার মানে অ্যালকিন 3, তার মানে হচ্ছে প্রোপিন, আরেকটা হচ্ছে অ্যালকোহল, তার মানে প্রোপানল। কিউ যৌগ থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যাবে? অ্যালকোহল থেকে 2 বার জারণ করলে অ্যাসিড তৈরি করা যাবে, অ্যালকোহল থেকে অ্যাসিড। পি এবং কিউ যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব, এই ধরনের প্রশ্ন আমরা আগেও আলোচনা করেছি। তারপরে হচ্ছে CnH2n, আবার সেই অ্যালকিন, n এর মান 3, তার মানে প্রোপিন,
উচ্চ তাপমাত্রা এবং চাপ ফসফরিক অ্যাসিড পানি বিক্রিয়া করছে, তাহলে এটা কোনটা বলো তো? অ্যালকিনের সাথে পানি দিলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল হবে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, তাহলে প্রোপানল। তাহলে আমাদের পি যৌগটি হচ্ছে প্রোপানল। উদ্দীপকের বিক্রিয়ক যৌগটির অসম্পৃক্ততা, বিক্রিয়ক যৌগ প্রোপিনের অসম্পৃক্ততা। উদ্দীপকে পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব। হ্যাঁ, এটা থেকে আবার আমরা কি করব? নিরোধক সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে প্রোপিনে চলে আসবো, আবার প্রোপিনে এসে তারপর এটা থেকে আমাদের কি করতে হবে? এটা থেকে আমাদেরকে পলিথিন দেখাতে বলছে, ঝামেলা আছে, দেখাই দিচ্ছি। আমাদের 3 কার্বন বিশিষ্ট প্রোপানল আছে, প্রোপানল থেকে আমাদেরকে কোথায় চলে আসতে বলছে? পলিথিনের মনোমার, তার মানে ইথিন তৈরি করতে বলছে। ভাই প্রশ্ন একটু কঠিন। তাহলে কি? তাহলে হচ্ছে প্রোপানল থেকে ইথানল, প্রোপানল থেকে ইথিন, একটু ঝামেলা আছে। যদি প্রোপানল থেকে প্রোপিন বলতো কোনো ঝামেলা নাই, এক লাইনে শেষ। প্রোপানল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে পানি বের করে নিলেই প্রোপিন, কিন্তু বলছে প্রোপানল থেকে ইথিন, তাহলে বোঝাই যাচ্ছে ঝামেলা আছে। চলো আমরা একটু দেখি প্রোপানল থেকে ইথিন কিভাবে প্রস্তুত করা যায়। প্রোপানল থেকে ইথিন কিভাবে প্রস্তুত করা যায়? ওকে, চলো। তাহলে প্রোপানল থেকে ইথিন প্রস্তুত করার জন্য আমাদেরকে কার্বন সংখ্যা হ্রাস করতে হবে। একমাত্র বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, ফলে আমরা প্রোপানল থেকে ইথিন তৈরি করতে পারি। তাহলে আমি দেখাচ্ছি CH3 CH2OH CH2OH। এখান থেকে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার ফলে আমার কি হবে? আমার হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড না, দুঃখিত, আমি তো প্রোপানল থেকে ইথিন তৈরি করব। তাহলে এটাকে আমি জারণ করে দিব। কারণ জারণ কীভাবে করতে হয়? পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা ব্যবহার করে আমরা এটাকে জারণ করব। তো এটা তোমরা লিখিও, আমি আর লিখছি না। জারণ করে আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করব, তাকে আবার জারণ করব, তাকে আবার জারণ করে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি করব। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে অ্যাসিডে চলে যাওয়া। তাকে আবার জারণ করেছি, অ্যাসিডে চলে আসছে। অ্যাসিডে চলে আসার পরে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড হয়ে গেছে CH3 CH2 COOH। এই অ্যাসিডের নাম কি? অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট প্রোপানোয়িক অ্যাসিড। এবার সেটার সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া দিব, সেটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে সোডিয়াম প্রোপানয়েট হবে। বুঝতেছো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার দিকে আগাচ্ছি আমরা ধীরে ধীরে। সোডিয়াম প্রোপানয়েট তৈরি করেছি। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? অ্যালকোহলকে জারণ করতে করতে অ্যাসিড এনে আমরা অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম প্রোপানয়েট করেছি, CH3 CH2 COONA। এবার এটার সাথে আমরা সোডা লাইম দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সোডা লাইম দিলে আমাদের CH3 উৎপন্ন হবে এবং আমাদের সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তার মানে ইথেন তৈরি হয়েছে। দেখো, আমরা একটা কার্বন হ্রাস করতে পেরেছি, এটাই আমাদের সাকসেস। সেই ইথেন থেকে আমাদেরকে ইথিনে যেতে হবে, ইথেন থেকে ইথিনে যেতে হবে। একটু কঠিন আছে। তাহলে এবার আসো, ইথেন থেকে ইথিনে কিভাবে যাব? এটা ইথেন, CH3 ওই ক্লোরিনের ওই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে CH3 CH2 ক্লোরিন প্লাস HCl হবে। এই তার মানে ইথাইল ক্লোরাইডে আমরা গেলাম, ইথাইল ক্লোরাইড থেকে এবার আমরা অ্যালকিনে যেতে পারবো। কিভাবে যেতে পারবো মনে আছে কিনা দেখো? ইথাইল ক্লোরাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, কিন্তু এবার সেটা অ্যালকোহলীয় দিলে অ্যালকিন তৈরি হবে। অনেক সাধনার পর অবশেষে অ্যালকিন আমরা তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে পলিথিনের মনোমার আমরা তৈরি করতে পেরেছি। বেশ পেছানো প্রশ্ন, এত
প্যাচ হতো না যদি ওরা জিজ্ঞেস করতো প্রোপানল থেকে প্রোপিন। ওরা বলেছে পলিথিনের মনোমার, পলি ইথিনের মনোমার। ওরা পলিপ্রোপিন বললে কিন্তু এত ঝামেলা হতো না, ওরা বলেছে পলিথিনের মনোমার, তাই ঝামেলাটা হয়ে গেছে পলিথিনের মনোমার বলাতে। কারণ পি যৌগটা হচ্ছে এনের মান 3 বলে দিয়েছে, পি যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। 3 কার্বন থেকে 2 কার্বনে নামার পরে তুমি অঙ্কটা করতে পারবে। আমরা একবার ওভারভিউ দিচ্ছি। প্রথমে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল আছে, তো অ্যালকোহল থেকে কার্বন সংখ্যা যদি কখনো কমাতে হয়, কার্বন সংখ্যা কখনো হ্রাস করতে হচ্ছে, বাধ্য, কিচ্ছু করার নাই, ডিকার্বক্সিলেশন করতে হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দিবে হচ্ছে অ্যাসিডের সোডিয়াম লবণ, তাই অ্যাসিডে যাওয়ার পরে অ্যাসিডের সোডিয়াম লবণে যেতে হবে। তাহলে প্রথমত আমরা জারণ করে করে অ্যাসিডে এসেছি, COOH। অ্যাসিড আসার পর অ্যাসিডের সোডিয়াম লবণে এসেছি, অ্যাসিডের সোডিয়াম লবণ আসার পরে তারপরে গিয়ে আমরা অ্যালকেনে গেছি, কার্বন সংখ্যা হ্রাস করতে পারছি। কিন্তু অ্যালকেন তো আর অ্যালকিন না, অ্যালকেন থেকে সরাসরি অ্যালকিন তৈরি করা যায় না, অ্যালকিন থেকে হাইড্রোজেন যুক্ত করে অ্যালকেন আসা যায়, ইথিন থেকে হাইড্রোজেন যুক্ত করে ইথেন করা যায়, ইথিন বা ইথাইন থেকে হাইড্রোজেন যুক্ত করে ইথেন করা যায়, কিন্তু উল্টা বিক্রিয়াটা করা যায় না। ইথেন থেকে আমরা ইথিনে যেতে পারবো না, ইথেন থেকে আমাদেরকে ক্লোরিনের মাধ্যমে ইথাইল ক্লোরাইড গিয়ে তারপরে ইথিনে যেতে হবে। ওকে, তারপর আসো চট্টগ্রাম 24 সালের একটা প্রশ্ন, অলিফিন কাকে বলে? ওই যে অ্যালকিনকে অলিফিন বলে যারা তেল উৎপন্নকারী। কেন অ্যালকিনকে অলিফিন বলে? অ্যালকিন হ্যালোজেনের সাথে মিশে তেল জাতীয় পদার্থ তৈরি করে, অ্যালকিন হ্যালোজেনের সাথে মিশে তেল জাতীয় পদার্থ তৈরি করে, তাকে অলিফিন বলে। ফেনল একটি অ্যারোমেটিক যৌগ, কারণ অ্যারোমেটিক যৌগের কয়েকটা বৈশিষ্ট্য বলবা। এরা 5, 6 বা 7 সদস্যের বদ্ধ সমতলীয় যৌগ, 5, 6 বা 7 সদস্যের সমতলীয় যৌগ হবে। তো ফেনল হচ্ছে 6 সদস্যের বদ্ধ সমতলীয় যৌগ। অ্যারোমেটিক যৌগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একান্ত দ্বিবন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন, একটা সিঙ্গেল বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা সিঙ্গেল বন্ধন। উদ্দীপকের এই যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা, তার মানে হচ্ছে এটা কি, এই যৌগটা কি, ওই যে সেই আগের প্রশ্ন, বি যৌগ থেকে ইথেন যৌগ প্রস্তুত করো। বি হচ্ছে কি, বি হচ্ছে আমরা এখানে অ্যাকোয়াস ব্যবহার করছি, তাহলে এটা অ্যালকোহল, অ্যালকোহল থেকে ইথেন, অ্যালকোহল থেকে ইথেন যৌগ প্রস্তুত করো। অ্যালকোহল থেকে প্রথমে ইথিন হবে, ইথিন থেকে হাইড্রোজেন যুক্ত করে ইথেন হবে। বরিশাল বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে অ্যালডিহাইড আবার অ্যালকেন। 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, সেখান থেকে অ্যালডিহাইড কিভাবে হচ্ছে? 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কের সালফেটের মাধ্যমে। সেই অ্যালডিহাইড থেকে আবার অ্যালকেন, সেই অ্যালডিহাইড থেকে আবার অ্যালকেন কিভাবে হচ্ছে? সেই অ্যালডিহাইড থেকে অ্যালকেন কিভাবে হচ্ছে? আচ্ছা দেখি, অ্যালডিহাইড থেকে সরাসরি অ্যালকেন হবে না, অ্যালডিহাইড থেকে যদি অ্যালকেন করতে হয়, অ্যালকেন বলছে না, আচ্ছা তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যেতে হবে, অ্যাসিড থেকে অ্যাসিডের কি করতে হবে বলো তো? অ্যাসিডের সোডিয়াম লবণে যেতে হবে, তারপরে অ্যালকেন করতে হবে, এই যে একটু আগে যেটা দেখাইছি। তাহলে উদ্দীপকের 1 ননের সাহায্যে সি যোগের প্রস্তুতি, 1 ননের সাহায্যে মানে এই বিক্রিয়ার মাধ্যমে সি যোগের প্রস্তুতি। তার মানে আমাদের কি করতে হবে? অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গিয়ে অ্যাসিডের সোডিয়াম লবণে যাওয়ার পর অ্যালকেনে যেতে পারবো। 2 ননের তথ্যগুলোর সাহায্যে অক্সাইডটার আণবিক ভর, ও আচ্ছা এটা তো এই চ্যাপ্টারের না। এখন আসবে আমাদের টাইপ ভিত্তিক জ্ঞানমূলক ও ধাবনমূলক প্রশ্ন। তো চলো কি বলা হচ্ছে একটু দেখি। জীবাশ্ম জ্বালানির উদাহরণ, এই টপিক থেকে মানে আমরা এখন জীবাশ্ম জ্বালানি রিলেটেড জ্ঞানমূলক ও ধাবনমূলক প্রশ্নগুলো দেখব। পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? এটা আমরা এমসিকিউ ক্লাসের শুরুতে আলোচনা করছি। পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? পেট্রোলিয়াম কি, আমরা একটা ফ্লো চার্ট লিখে দিয়েছিলাম। মৃত উদ্ভিদ বা প্রাণী দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে মাটির নিচের তাপ এবং চাপে রাসায়নিকভাবে পরিবর্তন হয়ে তারা কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় এবং এটা পরবর্তীতে আমরা দহন করি এবং এখান থেকে শক্তি পাই। তো তাহলে এটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে পেট্রোলিয়াম এটা হচ্ছে মৃত প্রাণী এবং উদ্ভিদের দেহ অবশেষ, তাই এটাকে জীবাশ্ম বলা হচ্ছে এবং এটা পরবর্তীতে জ্বালানি হিসেবে ইউজ করছে। কার্বন যৌগই উত্তম জ্বালানি। আমরা দেখেছি মূলত যতগুলা দহন বা জ্বালানি আছে সবগুলার মূল উপাদান কিন্তু কার্বন, তাই কার্বন হচ্ছে একটা উত্তম জ্বালানি। এলপিজি কি? খুবই সুন্দর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা পূর্ণরূপ লিখব, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের কথার অর্থ কি?
আমরা যখন পেট্রোলিয়ামের শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম তখন আমরা দেখেছি প্রথমে হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, এরা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। 5 থেকে 10 পর্যন্ত পেট্রোল বা গ্যাসোলিন, 7 থেকে 14 পর্যন্ত ন্যাপথা, 11 থেকে 16 পর্যন্ত ক্যারোসিন, 17 থেকে 20 পর্যন্ত ডিজেল, 21 থেকে 30 পর্যন্ত প্যারাফিন মোম, 31-এর বেশি হলে বিটুমিন বা পিস। তাহলে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত এরা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এখন এদেরকে যখন আমরা সিলিন্ডারে ভর্তি করব, গ্যাসের আয়তন বেশি, ফলে আমরা দেখা যাবে সিলিন্ডার অনেক বেশি লাগছে। আমরা আবার তরলে পরিণত করে ফেলতে পারলে তরলে পরিণত করে ঢুকাবো, তারপর আবার গ্যাসে পরিণত করব, তাহলে আমার আয়তন বেশি দখল করতে পারবে। তাই আমরা যে কাজ করি সেটা হচ্ছে আমরা বলবো পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, এবং এরা গ্যাস অবস্থায় থাকে। এদেরকে তরলে পরিণত করে সিলিন্ডার জাত করা হয়। তাহলে পেট্রোলিয়াম গ্যাসকে তরলে পরিণত করে সিলিন্ডার জাত করা হয়, এটাকে এলপিজি বলা হচ্ছে। আচ্ছা, ইথিন একটা হাইড্রোকার্বন, কারণ ইথিনের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন আছে। ইথানল হাইড্রোকার্বন নয়, কারণ এখানে হাইড্রোকার্বন হচ্ছে শুধু 3 জন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরা হচ্ছে এই 3 জন হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3 জন হচ্ছে হাইড্রোকার্বন। বাকিরা হচ্ছে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন, হাইড্রোকার্বনের জাতক মানে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন। অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন, এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য যৌগ নাই। মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কার্বন শিকলের 2 প্রান্তে কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? সেম, 2 প্রান্ত বদ্ধ অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় থাকে। প্রোপিনকে অসম্পৃক্ত বলা হয় কেন? দ্বিবন্ধন আছে, ফলে এখানে চাইলে বন্ধনটা ভেঙে বিক্রিয়া করতে পারবে। বিউটিন অসম্পৃক্ত কেন? দ্বিবন্ধন আছে। C5H8, তার মানে পেন্টাইন কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2 কম। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2 কম। পেন্টাইন, এই পেন্টাইন অসম্পৃক্ত কেন? ত্রিবন্ধন আছে। সাইক্লোপেন্টেন মানে 5টা কার্বন থাকবে, কিন্তু প্রত্যেকের সাথে যুক্ত হবে। এ আবার কেমন কথা? কার্বন কার্বন কার্বন, তারপর হচ্ছে কার্বন কার্বন। আমরা একটু সুন্দর করে দেখাতে পারি। কার্বন কার্বন, এটাকে দিকে দিচ্ছি, সুন্দর হয়েছে। তাহলে 5টা কার্বন, সাইক্লোপেন্টেন বলছে, তাই ডাবল বন্ধ দেওয়া যাবে না, সিঙ্গেল। প্রত্যেকটা কার্বনের 2টা করে বন্ধন করে ফেলছে, আর 2টা করে দিব। তো একবারে দিয়ে দিই, আন্দাজ অনেকগুলো হাত হবে। CH2 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 CH2, এটা হচ্ছে সাইক্লোপেন্টেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কারণ এখানে কার্বনের 2 প্রান্ত যুক্ত, তাই এটা একটা বদ্ধ শিকল এবং একটা বলয় গঠন করছে, তাই এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সাইক্লোবিউটেন, সেম প্রশ্ন, এটা একটা এরোমেটিক যৌগ নয়। ও আচ্ছা, এরোমেটিক যৌগ নয়। হ্যাঁ, এরোমেটিক যৌগ নয়, কারণ এখানে একান্তর দ্বিবন্ধন নাই। এটা হচ্ছে 1 নম্বর কথা, যে একবার একটা সিঙ্গেল বন্ধন, আবার একটা দ্বিবন্ধন, এটা বলা হয় একান্তর দ্বিবন্ধন। এক অন্তর মানে একটা পরপর, এক অন্তর মানে একটা পরপর দ্বিবন্ধন। এখানে একান্তর দ্বিবন্ধন নাই, এবং এটা 5, 6 বা 7 সদস্যের সমতলীয় চাকরিক যৌগ না। তাহলে অ্যারোমেটিক যৌগ যারা অ্যারোমেটিক যৌগ, তাদের 2টা বৈশিষ্ট্য, তারা 5, 6 বা 7 সদস্যের সমতলীয় চাকরিক যৌগ, এবং তাদের একান্তর দ্বিবন্ধন থাকবে। বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? ওই সেম কথাটাই বলতে হবে, 5, 6, 7 সদস্যের সমতলীয় যৌগ, একান্তর দ্বিবন্ধন আছে, চিত্র এঁকে দেখাতে পারো। ন্যাফথেলিন অ্যারোমেটিক যৌগ কেন? সেম উত্তর দিয়ে দিব, চিত্র এঁকে দেখাবো। ফেনল অ্যারোমেটিক যৌগ কেন? 5, 6, 7 সদস্যের যৌগ, একান্তর দ্বিবন্ধন আছে, সাথে একটা ওয়েজ, চিত্র এঁকে দেখাবো। তাহলে ফেনল হচ্ছে বেনজিনের সাথে একটা ওয়েজ দিয়ে দিলে সেটা ফেনল। ইথেন এবং প্রোপেন একই সমতলীয় শ্রেণীভুক্ত কেন? CH2 এর পার্থক্য আছে। অ্যালকেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্যারাফিন। এরা প্রতিস্থাপন বিক্রিয়াতে, যেটা আমরা ক্লোরিনের সাথে দেখেছি, হাইড্রোজেনের সাথে দেখেছি, এরা হাইড্রোজেন ক্লোরিন এদের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? কারণ এরা বিক্রিয়া করে না, আসক্তিহীন, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। মিথেন একটা প্যারাফিন কেন? কারণ মিথেন একটা অ্যালকেন, তাই এটা একটা প্যারাফিন। প্রোপেন প্যারাফিন কেন? প্রোপেন অ্যালকেন, এটা সম্পৃক্ত, এটা কার সাথে বিক্রিয়া করে না, এটার বন্ধন ভাঙতে প্রচুর শক্তি প্রয়োজন, সেজন্য এগুলা প্যারাফিন।
ইথেন একটা প্যারাফিন কেন, অথবা বেনজিন একটা প্যারাফিন কেন? এখানে বেনজিন যেটা দেওয়া আছে এটা ভুল দিছে, C2H6, সরি এটা বেনজিন হবে না, দুঃখিত, ইথেন। ইথেন একটা প্যারাফিন কেন? কারণ ইথেন হচ্ছে তোমার সম্পৃক্ত, এখানে দ্বিবন্ধন নাই, এখানে সিঙ্গেল বন্ধন, এগুলো ভাঙতে প্রচুর শক্তি প্রয়োজন, সে কার সাথে বিক্রিয়া করে না, সেজন্য সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সেজন্য সে কি প্যারাফিন। এই মূলকটার নাম কি? C3H7। আমরা জানি এটা প্রোপেন, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে প্রোপাইল, তাহলে এটা প্রোপাইল মূলক, প্রোপাইল। প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন? অ্যালকিন কেন বলবো না বলো? অ্যালকিনের সাধারণ সংকেতের সাথে এটা মিল আছে, দ্বিবন্ধন আছে। অ্যালকিনকে অলিফিন কেন বলা হয়? অলিফিন মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে, এই যে দেখো লেখা আছে, অলিফিন একটা গ্রিক শব্দ যেটা অলিফিয়েন্ট থেকে এসেছে। এই অলিফিয়েন্ট মানে হচ্ছে তেল গঠনকারী। তো অ্যালকিন হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে। প্রোপিন এক ধরনের অলিফিন, ব্যাখ্যা করো। তাহলে প্রোপিন যেহেতু একটা অ্যালকিন, তাহলে অলিফিন ব্যাখ্যা করতেই পারবা। বিউটিনকে অলিফিন কেন বলা হয়? কারণ এটা একটা অ্যালকিন। ইথিন সেম, সবগুলা প্রশ্নের উত্তর সেম। অ্যালকেন অপেক্ষা অ্যালকেন অধিক সক্রিয় কেন? অ্যালকেনে সম্পৃক্ত দ্বিবন্ধন নাই, বিক্রিয়া করে না। অ্যালকিনে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন ভেঙে বিক্রিয়া করতে পারে। ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় কেন? সেম ব্যাখ্যা। প্রোপেন, প্রোপিন সব। ফেনল অ্যালকোহল নয় কেন? ফেনল হচ্ছে অ্যারোমেটিক যৌগ, একান্ত দ্বিবন্ধন আছে, এটা একটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যালকোহল না, অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যালকোহল বলা যায়, অবশ্য অ্যারোমেটিক অ্যালকোহল বলা যায়। ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি। হ্যাঁ, ইথানল একটা পরিবেশ বান্ধব জ্বালানি। স্টার্চ, চাল, গম, আলু, ভুট্টা থেকে গাজন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করা হয়। মাথায় রাখবে, এটা MCQ তো কাজে লাগতে পারে। অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে। আবার অ্যালকোহলের দহনের ফলে ক্ষতিকর গ্যাস কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলা কিন্তু উৎপন্ন হয় না ইথানলকে ব্যবহার করে। ইথানল নিজেই জ্বালানি, তো আমি ইথানলকে আর পোড়াবো না, ইথানলকে জ্বালানি হিসেবে ইউজ করবো। সো ইথানল আমাদের কি করছে? ক্ষতিকর গ্যাসগুলো উৎপন্ন করছে না, সেজন্য এটা পরিবেশ বান্ধব জ্বালানি। পরিবেশ বান্ধব বললেই বুঝতে হবে পরিবেশের ক্ষতি করছে না। পরিবেশের ক্ষতি করে কোন হারামজাদাগুলা? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এই কার্বন, সালফার, নাইট্রোজেনের যৌগগুলা পরিবেশকে ক্ষতি করে। ওই হারামজাদাগুলো উৎপন্ন না হলে পরিবেশ বান্ধব। ফরমালিন একটা অ্যালডিহাইড, কারণ 40% ফর্মালডিহাইড। ভিনেগার একটা খাদ্য সংরক্ষক, কারণ ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ। ভিনেগার যে কাজটা করে সেটা হচ্ছে খাবারে ব্যাকটেরিয়া আসতে দেয় না, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। কিভাবে করে? কারণ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড খাদ্যের পিএইচ কমিয়ে দেয়। পিএইচ কমিয়ে দেওয়ার কারণে ব্যাকটেরিয়া কিন্তু নিম্ন পিএইচে বংশবৃদ্ধি করতে পারে না, ধ্বংস হয়ে যায়। পিএইচ কমিয়ে সে ব্যাকটেরিয়াকে আসতে দেয় না, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। সেজন্য আমাদের ইথানোয়িক অ্যাসিড তথা ভিনেগার একটা খাদ্য সংরক্ষক। পলিমার পারবা? পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করো। সো উচ্চ তাপ এবং চাপের প্রভাবে একই যৌগের অসংখ্য অণু, মনোমার পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন যে যৌগটা গঠিত হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। পলিমারকরণ কয়েকটা উদাহরণ দিয়ে দিব। জুট পলিমারকরণ কাকে বলে? যেখানে কোনো ধরনের কি হবে না, যেখানে কোনো ধরনের কোনো কিছু অপসারিত হবে না। জুট পলিমারকরণ অপর নাম হচ্ছে সংযোজন পলিমারকরণ। আর ঘনীভবন পলিমারকরণটা কেন বলা হয় নাইলনকে? কারণ যেই পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পানি, কার্বন ডাইঅক্সাইড এগুলো অপসারণ করে, সেই পলিমারকরণকে বলে ঘনীভবন পলিমারকরণ। তাহলে আমাদের নাইলনের বিক্রিয়াটা একটু দেখো। টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে টাইটানিয়াম অক্সাইড প্রবাহক হিসেবে ব্যবহৃত হয়। আমার এডিপিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন মিলে নাইলন 6 হয়। আমি একটু দেখাচ্ছি। CH2 এরকম 4টা থাকে, এই পাশে একটা COH, এই পাশে একটা COH, অর্থাৎ অক্সালিক অ্যাসিড মাঝখানে 4টা CH2 দিয়েছ। এই অ্যাসিডের নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড, এই এডিপিক অ্যাসিডের সাথে 6 কার্বন বিশিষ্ট 6, এই এডিপিক অ্যাসিডের সাথে আমার হেক্সামিথিলিন মানে হচ্ছে কি হেক্সামিথিলিন ডাইএমিন। তার মানে দুই পাশে দুটো এমিন থাকবে আর মাঝখানে 6টা মিথিলিন মূলক থাকবে। তাহলে CH2 এরকম 6টা থাকবে, এই পাশে একটা এমিন মূলক থাকবে, এই পাশে একটা এমিন মূলক থাকবে।
এটা হচ্ছে এখানেও 6 কার্বন 6, তাহলে 6 কার্বনের সাথে 6 কার্বন বিক্রিয়া করছে। আমরা এটার নামটা লিখলাম হেক্সা 6টা, CH2 কে আমরা বলছি মিথিলিন ডাইএমিন, হেক্সা মিথিলিন ডাইএমিন মানে দুটো এমিন, এটাও 6 কার্বন বিশিষ্ট। তাই নাইলনকে বলা হয় 6:6, কারণ এখানে 6 কার্বন, এখানে 6 কার্বন। এখন এটা আমরা মনে রাখবো কীভাবে, তাহলে এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিডের সংকেত কি 6 কার্বন 6 কার্বন, তাহলে এখানে যদি COH 2 কার্বন চলে যায় তাহলে এখানে থাকবে 4 কার্বন, আর এখানে যেহেতু এমিন আছে তাই এখানে একাই 6 কার্বন। এটাকে আমরা বলবো এইভাবে, এটাকে আমরা মনে রাখবো এইভাবে, দেখো হুক কু, আর এখানে দেখো এমিন এমিন, তাহলে হুক কু আমিন আমিন, তাহলে আমার সাথে সাথে বলো হুক কু হুক কু হুক কু আমিন 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 হুক কু আমিন আমিন হুক কু আমিন আমিন হুক কু আমিন আমিন। তাহলে নাইলনের জিকিরটা কেমন হবে, নাইলনের জিকিরটা হবে নাইলন 6 হুক কু হুক কু আমিন আমিন, নাইলন 6 হুক কু হুক কু আমিন আমিন, শেষ। এটা হচ্ছে নাইলনের জিকির। তাহলে আমাদের নাইলন একটা কেন ঘনীভবন পলিমারকরণ, বিকজ এখানে আমাদের এই বিক্রিয়াটা যখন হচ্ছে তখন এখান থেকে আমাদের এই ওয়েজ আর এখান থেকে এইচ অপসারিত হচ্ছে, এইচ এবং ওয়েজ অপসারণের মধ্য দিয়ে এখন পানি এই যে এখান থেকে এখান থেকে পানি অপসারিত হচ্ছে, পানি অপসারিত হয়ে তারা যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে তারা নাইলন অণুটা গঠন করছে। এই যে পানি অপসারণ হওয়ার কারণে এটাকে আমরা বলছি পানি অপসারিত হয়, সেজন্য এটাকে আমরা বলছি ঘনীভবন পলিমারকরণ। এরপরে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যগুলো দেখবে। অপরিশোধিত তেল কি, যে পেট্রোলিয়াম খনি থেকে আহরণ করে, আমরা মাটির নিচ থেকে খনি থেকে আহরণ করছি, তাহলে ওইখানে তো অবশ্যই অপরিশোধিত, এটাকে আমরা আবার ফিল্টার করব। এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে সালফার থাকতে পারে, এখানে অপ্রয়োজনীয় থাকতে পারে, এগুলোকে আমরা ফিল্টার করব। তাহলে আমাদের যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় সেটা অপরিশোধিত তেল, ক্রুড অয়েল, পরবর্তীতে সেটাকে ফিল্টার করব। অলিফিন কি আগেই বলেছি, অসম্পৃক্ত, এগুলো আগেই বলেছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন 5, 6, 7 সদস্যের সমতলীয় যৌগ, যেখানে কার্বন কার্বন একান্ত দ্বিবন্ধন থাকে, অ্যালকাইন অ্যালকাইলমূলক, এগুলো পারবে তোমরা। অ্যালকিন, অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, সবগুলা তুমি বলবা অ্যালকোহলের ক্ষেত্রে যেসব যৌগে হাইড্রক্সিলমূলক বিদ্যমান, অ্যালডিহাইডের ক্ষেত্রে যেসব যৌগে অ্যালডিহাইডমূলক বিদ্যমান, অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন শুধু একক বন্ধন বিদ্যমান, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন, সবগুলো দ্বিবন্ধন না, অন্তত একটি দ্বিবন্ধন বিদ্যমান। তারপরে এবার আসো অ্যালকাইনের ক্ষেত্রে অন্তত একটি ত্রিবন্ধন বিদ্যমান। গ্যাসোলিন পেট্রোলিয়ামের আংশিক পাতনের সময় 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অঞ্চলে পৃথককৃত অংশকে গ্যাসোলিন বলে, যার কার্বন সংখ্যা 5 থেকে 10%। তাহলে এভাবেই সংজ্ঞায়িত করব পেট্রোলিয়ামের আংশিক পাতনে এত তাপমাত্রা থেকে এত তাপমাত্রা অঞ্চলে পৃথককৃত কার্বন সংখ্যা এত থেকে এতকে বলা হচ্ছে অমুক। তাহলে গ্যাসোলিন না বলে ক্যারোসিন বলতে পারে, তখন আমরা কি বলবো, পেট্রোলিয়ামের আংশিক পাতনের এত থেকে এত তাপমাত্রায় পৃথকীকৃত কার্বন সংখ্যা এত থেকে এত পর্যন্ত অংশকে বলা হচ্ছে ক্যারোসিন। এভাবে ঘনীভবন পলিমারকরণ একটু আগে দেখিয়েছি। জীবাশ্ম মানে হচ্ছে মৃত উদ্ভিদ এবং প্রাণীর ধ্বংসাবশেষ যা মাটির নিচে পাওয়া যায়। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর ধ্বংসাবশেষ যা মাটির নিচে পাওয়া যায়। জীবাশ্ম জ্বালানি আলোচনা করছি, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড কাকে বলে এটাও কিন্তু অনেকগুলো বোর্ড পরীক্ষা এসেছে, স্টুডেন্টরা পারে না। ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা জৈব অ্যাসিডের সংজ্ঞা সেম। তাহলে যেসব যৌগে কার্বক্সিল মূলক থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে। তবে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা বেশি হতে হয়। তাহলে উচ্চতর জৈব অ্যাসিড যেগুলো আছে, উচ্চতর কার্বনের, সেগুলোকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। তবে আপাতত সেটা বলার দরকার নেই, জৈব অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড বলে চালাই দাও তোমরা। প্যারাফিন মোম কোনটা? পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্যারাফিন মোম পৃথক করা হয়, যেটা টয়লেট্রিজ এবং ভেসলিন হিসেবে ইউজ হয়। এটা কত থেকে কত কার্বন? 21 থেকে 30। আর এটা কত তাপমাত্রায় পৃথক হয়? 271 থেকে 340। 271 থেকে 340। ফরমালিন, বদ্ধশিকল, এগুলো পারা যাবে। ভিনেগার, মনোমার, মেথিলেটেড স্পিড একটা ভালো প্রশ্ন। রেকটিফাইড স্পিড হচ্ছে 96% ইথানল এবং 4% পানি। এই রেকটিফাইড স্পিডের সাথে 5% মিথানল মিক্স করলে, তাহলে ইথানলের সাথে মিথানল, তাহলে তোমরা আমার সাথে সাথে বলো রেকটিফাইড স্পিরিটের সাথে 5% মিথানল মিক্স করলে সেটা হয়ে যাবে মেথিলেটেড বা মেথিলেটেড স্পিড। ওকে, ঠিক আছে, এটা কিন্তু খুবই বিষাক্ত, এটা খাওয়া যাবে না। ওকে, রেকটিফাইড স্পিড কি? 96% ইথানল, 4% পানি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পুরো জৈব যৌগের সিকিউ এমসিকিউ টপিক ভিত্তিক